হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে প্রত্যেকে স্বাগতম। তো ভাইয়াপুরা, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফিজিক্স সেকেন্ড পেপারে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে কি সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। সুন্দরভাবে আমরা সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্স ইসেক স্যারের মেইন বইটা সুন্দরভাবে আমরা ধরে ধরে পড়ছিলাম এবং একটা ক্লাস আমরা করছিলাম। তো এই দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে কি করবা, আমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নেব। তো তার তোমার হচ্ছে কি ক্লাস শুরু করার আগে আমরা এতটুকু সম্পর্কে আলোচনা করব যে তোমাদের হাবিব ভাইয়া অতি শীঘ্রই তোমাদের জন্য ভার্সিটি প্রশ্ন ব্যাংক তোমার হচ্ছে কি মানে মানে তোমার কোর্স নিয়ে চলে আসতেছে। তো তোমরা আমরা যারা আমাদের এই এসপিসি অনলাইন প্ল্যাটফর্মে তোমার মানে হচ্ছে কি পার্সোনাল কোর্সে আমরা যুক্ত আছি। তো আমরা সুন্দরভাবে কি ক্লাসটা করে নেব, ঠিক আছে? তো তোমাদের জন্য এটা একটা বড় ধরনের একটা সারপ্রাইজ, মানে একদম বড় ধরনের উপহার এবং সারপ্রাইজ, ঠিক আছে? তো এই ক্লাসগুলো তোমাদের জন্য মানে এডমিশন টু একাডেমি সব বেসিক আমি কভার করে দেবো। তো সুন্দরভাবে কি করব, আমরা যখন ক্লাস আসবে ভাইয়ার সুন্দরভাবে তখন আমরা করে নেব, ঠিক আছে? আমরা শুধু খালি আমরা কি একাডেমিক না, আমরা একাডেমিকের সাথে এডমিশন আমরা কি কভার করে দেবো, ঠিক আছে? তো আমি অতি শীঘ্রই তোমাদের জন্য এই গিফটটা নিয়ে আসতেছি। তো ততক্ষণ পর্যন্ত তোমরা কি করবা, আমার জন্য দোয়া করবা এবং অপেক্ষা করবা। তো আমরা আজকে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্সের দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। এই দ্বিতীয় ক্লাস থেকেই আমরা চেষ্টা করব কতটুকু কভার করে দেওয়া সম্ভব, ঠিক আছে? তো আমরা সেমিকন্ডাক্টরের তোমার হচ্ছে কি মানে তোমার দুইটা পার্ট সম্পর্কে আলোচনা করছিলাম, যে তোমার ইলেকট্রনিক্স সম্পর্কে আলোচনা করছিলাম, ঠিক আছে? তারপর তোমার তোমার পরিবাহী পদার্থ কাকে বলে, অর্ধ পরিবাহী পদার্থ কাকে বলে সে সম্পর্কে আলোচনা করছিলাম। তারপর এসব সম্পর্কে সুন্দরভাবে তোমার হচ্ছে কি ক্লাস ওয়ান নামে ওয়ানে সুন্দরভাবে আমি বলে দিয়েছি যে কোন টপিকগুলো তোমার মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো তোমার হচ্ছে কি এডমিশনের জন্য ইম্পর্টেন্ট। ভাইয়া সুন্দরভাবে বলে দিছে, সুন্দরভাবে ক্লাসটা করে নিবা, ঠিক আছে? না, এগুলো আমরা প্রথম ক্লাসে আমরা পড়ছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা সুন্দরভাবে কোন টপিকটা কভার করব, যেখান থেকে আমরা সারছি ওই টপিক থেকে আমরা শুরু করব। আমরা এক্সটেন্সিক ইন্ট্রিনসিক পড়ছি, পি টাইপ এন টাইপ পড়ছি। তো সুন্দরভাবে এখান থেকে আমরা তোমার হচ্ছে কি শেষ করছিলাম তোমার হচ্ছে কি দ্বিতীয় ক্লাসে। তো যারা প্রথম ক্লাস দেখো নাই তারা সুন্দরভাবে কি করবা, প্রথম ক্লাস দেখবা আমাদের তোমার হচ্ছে কি প্ল্যাটফর্ম থেকে, ঠিক আছে? আর যারা তোমার হচ্ছে কি মানে পার্সোনাল ব্যাচে যুক্ত আছো তাদের ক্ষেত্রে তো তোমার হচ্ছে কি মানে তোমার পার্সোনাল তোমার হচ্ছে কি মানে বা ফেসবুক গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদের কি ক্লাস আপলোড দেওয়া হয়। তো ওখান থেকে দেখে নিতে পারো। তো আমরা আজকে ইলেকট্রন এবং হোলের ধারণা পড়বো, ঠিক আছে? তো চলো আমরা কথা না বলে আমরা কি টপিকের মধ্যে চলে আসি। অর্থাৎ আমরা সহজাত এবং বহিস্থ, এখানে কি বলছে, সহজাত ও বহিস্থ বহির্জাত অর্ধপরিবাহী কি তা জেনেছি পূর্বের অনুচ্ছেদে। অর্থাৎ অর্ধপরিবাহীতে কিভাবে মুক্ত ইলেকট্রন ও হোল সৃষ্টি হয় তা এই পর্যায়ে আমরা আলোচনা করব। কক্ষ তাপমাত্রায় বিশুদ্ধ অর্ধপরিবাহীতে হোল ইলেকট্রন জোড় সৃষ্টি করে থাকে। জাস্ট এখান থেকে বুঝতে পারি বা যখন অর্ধপরিবাহী বিদ্যুতিক ক্ষেত্রে প্রয়োগ করা হয় তখন এর মধ্যে দুভাবে কারেন্ট প্রবাহিত হয়। কিছু পদার্থখানে যা দিলে তোমার হয়ে যাবে। তারপর এখানে চলে আসা যে তোমার যেমন মুক্ত ইলেকট্রন মাধ্যমে হোলের মাধ্যম হলো হোল মাধ্যম। যখন তাপমাত্রা বৃদ্ধি করা হয় তখন তাপশক্তির কারণে কিছু সংখ্যক সমযোজী বন্ধন ভেঙে যায় এবং কিছু ইলেকট্রন মুক্ত হয়। তাপমাত্রা বৃদ্ধি পেলে কিছু সংখ্যক ইলেকট্রন তোমার যোজন ইলেকট্রন পরিবহন ব্যান্ডে প্রবেশ করে এবং মুক্ত ইলেকট্রনে পরিণত হয়। যখন এই যোজন ইলেকট্রন পরিবহন ব্যান্ডে প্রবেশ করে তখন যোজন ব্যান্ডের একটি শূন্যস্থান এবং হোলের সৃষ্টি হয়। বিভব পার্থক্য বিভব ক্ষেত্রের প্রভাবে অর্ধপরিবাহীতে ইলেকট্রন এবং হোল উভয় প্রভাব বিদ্যমান থাকে। তাহলে বিভব পার্থক্যের ক্ষেত্রে তোমার কোন দুইটা বিদ্যমান থাকতে পারে, বা বিদ্যুতিক ক্ষেত্রে অর্ধপরিবাহী ইলেকট্রন সেখানে বিদ্যমান থাকতে পারে এবং হোলের পরিমাণও সেখানে বিদ্যমান থাকতে পারে। আমি তোমার ওই ক্লাসে বলছিলাম যে হোল মানেই তোমার কি পদার্থবিজ্ঞানে ফাঁকা স্থানকে বোঝায়। তাহলে এখান থেকে এতটুকু বুঝতে করবা, হোল বলতে ফাঁকা স্থানকে বোঝায়। তারপর আমরা চলে আসি যে আমাদের সবচেয়ে পরিচিত বিশুদ্ধ অর্ধপরিবাহী। বিশুদ্ধ অর্ধপরিবাহী কোনটা ভাইয়া পুরা? বিশুদ্ধ অর্ধপরিবাহী হচ্ছে তোমার কি জার্মেনিয়ামকে বিশুদ্ধ অর্ধপরিবাহী বলা হয়, অথবা সিলিকনকে বিশুদ্ধ অর্ধপরিবাহী বলা হয় থাকে। এদের যোজন হচ্ছে তোমার আমরা পড়ে আসছিলাম যে তোমার কি আগের প্রথম ক্লাসে পড়েছিলাম যে জার্মেনিয়ামের তোমার কি তোমার 0.72 ইলেকট্রন ভোল্ট হতে পারে এবং তোমার সিলিকনে তোমার 1.1 ইলেকট্রন ভোল্ট হতে পারে। তো এটা এমসিকিউর জন্য তোমার অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে আমরা কি করবো, এমসিকিউর জন্য আমরা 2 স্টার ইম্পর্টেন্ট আমরা দিব এবং সুন্দরভাবে মুখস্থ করে নেব। আর বাকিটা তোমার মুখস্থ করার দরকার নেই, বাকিটা
কি দিবা, বাকিটা সুন্দরভাবে নিজ দায়িত্বে তোমার কি রিডিং দিলেই তোমার কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তারপর আমরা চলে আসি নেক্সট টপিকে চলে আসি। এখানে বলছে কি তোমার এন টাইপ এবং পি টাইপ। তাহলে একটা এন টাইপ দেওয়া আছে, একটা তোমার কি পি টাইপ দেওয়া আছে। অর্থাৎ এন ফর তোমার কি নেগেটিভকে বোঝায়, অর্থাৎ নেগেটিভ চার্জকে বোঝায়, ঠিক আছে। আর পি ফর তোমার কি পজিটিভ চার্জকে বোঝায়, অর্থাৎ কি পি ফর পজিটিভ চার্জকে বোঝানো হয় থাকে। তাহলে এন ফর নেগেটিভ, পি ফর পজিটিভ, সেই প্রথম থেকে পি টাইপ আসছে এবং এখান থেকে এন টাইপ চলে আসছে। তো এসব সম্পর্কে আমরা পার্থক্য সহকারে আমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নেব। যতটুকু ইম্পর্টেন্ট ততটুকু ভাইয়া সুন্দরভাবে দেখা দিচ্ছে। সুন্দরভাবে বইটা তুমি হাতে নিবা, ক্লাসটা মনোযোগ সহকারে করবা এবং বইটা দেখায় নিবা, অনেক অনেক হেল্পফুল হবে, ঠিক আছে না। অর্থাৎ অবিশুদ্ধ ক্লাস এবং অর্ধপরিবাহী পদার্থ আবার দুই রকম হতে পারে। তাহলে কয় রকম হতে পারে ভাইয়া? পুরা দুই রকম হতে পারে, ঠিক আছে না। একটা এন টাইপ, এন ফর নেগেটিভ আর পি ফর হচ্ছে পজিটিভ। এখানে বলছে নেগেটিভ শব্দের অক্ষর থেকে এন এবং তোমার এন টাইপ চলে আসছে এবং পি পজিটিভ শব্দের পি থেকে পি টাইপ চলে আসছে, যেটা আমি এতটুকুই বললাম। এন টাইপ অর্ধপরিবাহী পড়তে হবে, যে জার্মেনিয়াম এবং সিলিকন অর্ধপরিবাহীর সঙ্গে পঞ্চযোজী মৌল মিশিয়ে এন টাইপ অর্ধপরিবাহী তৈরি করা হয়। তাহলে যদি কোশ্চেন যদি আসে যে এন টাইপ অর্ধপরিবাহী তোমার ত্রিযোজী মৌল না পঞ্চযোজী মৌল, অবশ্যই কি হবে? পঞ্চযোজী মৌল হবে। এটা তোমার মাস্ট মনে রাখতে হবে, এটা এন টাইপের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। তারপর সেখানে তোমার জার্মেনিয়াম থাকতে পারে এবং সিলিকন থাকতে পারে। তারপর চলে আসা যে পঞ্চযোজী অ্যান্টিমনি বা আর্সেনিক বিশেষ প্রক্রিয়ায় উচ্চ তাপে মেশানো হয়। মেশানোর সময় অপদ্রব্যর পরিমাণ এভাবে নিয়ন্ত্রিত করা হয় যেন এর পরিমাণগুলো জার্মেনিয়াম ও সিলিকন গ্লাসের মূল কাঠামো কোনো পরিবর্তন না ঘটিয়ে গ্লাসের জাফরির অন্তর্ভুক্ত হয় যায়। অ্যান্টিমনি এবং আর্সেনিক 5টি যোজন ইলেকট্রন, 4টি জার্মেনিয়াম ও সিলিকনের 4টি যোজন ইলেকট্রনের অংশীদার হয় বা পাশাপাশি অবস্থানের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করে। প্রতিটি আর্সেনিক এবং অ্যান্টিমনি পরমাণুর একটি কি ইলেকট্রন উদ্ধৃত থাকে। জাস্ট এখান থেকে এগুলা পড়ে নিবা, এগুলা আসে না। তারপরে আমি বলছি এভাবে গঠিত ক্লাসের প্রতি ঘন সেন্টিমিটার তোমার 10⁻⁷ তোমার কি তোমার 17 সংখ্যক স্বাধীন ইলেকট্রন থাকতে পারে। তড়িৎ পরিবহন ঋণাত্মক ইলেকট্রনের মুখ্য ভূমিকা পালন করে বলে এগুলো সংখ্যাগুরু বা সংখ্যাগুরু বলা হয় বা গরিষ্ঠ বাহক বলা হয় থাকে। তাহলে এখান থেকে এতটুকুই জাস্ট খালি কি মনে রাখবা, মনে রাখার জন্য হয়ে যাবে। তারপর এখানে বলছে ধনাত্মক হোল। হোল দুই ধরনের হতে পারে, একটা ধনাত্মক হোল হতে পারে, একটা তোমার ঋণাত্মক হতে পারে। তাহলে একটা ধনাত্মক হোল, একটা হচ্ছে কি ঋণাত্মক হোল। তো হোল শব্দ অর্থ পদার্থবিজ্ঞানের ফাঁকা স্থানকে বোঝায়। তাহলে কি এখানে তোমার কোশ্চেন আসতে পারে যে তোমার হচ্ছে কি ঋণাত্মক ইলেকট্রন মুখ্য ভূমিকা পালন করে বলে এগুলোকে সংখ্যাগুরু ও গরিষ্ঠ বাহক বলা হয়, অর্থাৎ মেজরিটি ক্যারিয়ার বলে। এবং ধনাত্মককে বলা হয় ধনাত্মক হোল বিদ্যমান তড়িৎ পরিবহনে গৌণ ভূমিকা পালন করে থাকে। তাহলে তোমার ঋণাত্মক ইলেকট্রন সমূহ মুখ্য ভূমিকা পালন করে আর তোমার হচ্ছে কি ধনাত্মক গৌণ ভূমিকা পালন করে থাকে। এখান থেকে তাই একে সংখ্যালঘু বা লঘিষ্ঠ বাহক বলা হয়, ঠিক আছে না। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর পি টাইপে চলে আসো। পি টাইপ থেকে আমরা পড়ে নিই যে পি টাইপ অর্থাৎ বিশুদ্ধ জার্মেনিয়াম বা সিলিকনের সঙ্গে ত্রিযোজী মৌল তোমার হচ্ছে কি যুক্ত করা হয়। তাহলে কয়যোজী মৌল? পঞ্চযোজী মৌল কিসের ক্ষেত্রে প্রযোজ্য? পঞ্চযোজী মৌল তোমার এন টাইপের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু পি টাইপ ক্ষেত্রে প্রযোজ্য কোন যোজী মৌল? ত্রিযোজী মৌল হতে পারে, যেমন গ্যালিয়াম হতে পারে এবং অ্যালুমিনিয়াম হতে পারে। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করতে হবে, বাকিটা কিছু পড়ার দরকার নেই, বাকিটা থেকে কিছু পড়বো না আমরা। জাস্ট এখান থেকে এতটুকু জানবো যে তোমার হচ্ছে কি মানে তোমার সুতরাং পি টাইপ অর্ধপরিবাহীতে ধনাত্মক তড়িৎ মুখ্য ভূমিকা পালন করে থাকে। তারপর এখানে বলছে হোলের ক্ষেত্রে সংখ্যা তোমার হচ্ছে কি গুরু বাহক এবং ইলেকট্রনের ক্ষেত্রে সংখ্যা লঘু বাহক। এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। কি তুমি বুঝো নাই? সমস্যা নাই, আমি যখন ম্যাথ করে দেবো তখন সুন্দরভাবে বুঝাই দেবো, সমস্যা নাই। জাস্ট খালি এখান থেকে এই পার্টটা আজকে তুমি মুখস্থ করে নাও, এতটুকু মুখস্থ করলে তোমার হয়ে যাবে। যেমন সে সংখ্যা গুরু বাহক এবং তোমার ইলেকট্রন সংখ্যা লঘু বা তোমার কি সংখ্যা লঘু বাহক হতে পারে। এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। তারপর আমরা কি নেক্সট পেজে আমরা কি করবো, চলে যাবো। চলো আমরা নেক্সট পেজে আমরা কি এখন গমন করি। নেক্সট পেজ এখানে কি বলছে? নেক্সট পেজ তোমার এগুলো দেওয়া আছে, এগুলো জাস্ট খালি কি দিবা? রিডিং দিবা। যখন আমি তোমাদের ম্যাথ করাই দেবো তখন এগুলা কভার করে দেবো, সমস্যা নাই। এখানে কি কি দিবা? এগুলো পার্ট রিডিং দিলে তোমার হয়ে যাবে। তারপর চলে আসে যে পি ট্যাব ক্লাস তৈরি হবে। তো এখান থেকে কিছু পদক্ষেপ নাই। এন ট্যাব এবং পি ট্যাব অর্ধপরিবাহী বস্তুত পক্ষে তোমার কি তড়িৎ নিরপেক্ষ। তাহলে যদি কোশ্চেন যদি এমসিকিউতে বা সিকিউতে যদি শর্ট কোশ্চেন বা তোমার ট্রু ফল যদি কখনো আসে, ঠিক আছে, তাহলে আমরা এতটুকু মনে রাখবো যে তোমার এন টাইপ ও পি টাইপ তোমার কি মানে তড়িৎ নিরপেক্ষ বলা হয় থাকে। তাহলে কি এন টাইপ এবং পি টাইপ কি তড়িৎ নিরপেক্ষ, অর্থাৎ ডোপিং এর ফলে অর্ধপরিবাহী তড়িৎ নিরপেক্ষ হয়। কিসের কারণে? ডোপিং কারণে হতে পারে। জাস্ট এই পার্টটাকে আমরা কি করবো সুন্দরভাবে আমরা কি করব মনে রাখবো বা রিডিং দেবো, হামর ইম্পর্টেন্ট না। তারপর এই পার্টটা সুন্দরভাবে নিজ দায়িত্ব তুমি পড়ে নিবা সিকিউর জন্য, ঠিক আছে না। এটা সিকিউর জন্য হালকা পাতলা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর চলে আসে যে ভরক্রিয়া সূত্র। ভরক্রিয়া সূত্র থেকে কিছু পড়বা না, জাস্ট এখান থেকে তোমার কি রিডিং দিলে হয়ে যাবে। এখান থেকে আসে না, বেসিক্যালি আসে না, ঠিক আছে। তারপর আমরা কি তোমার জাংশনটা বা তোমার কি গঠন এবং কার্যক্রমে চলে আসলাম। যে গঠন
জাংশন ডায়োড কি এগুলো কিছু পড়ার দরকার নেই, এগুলা বেসিক্যালি আসে না। এখান থেকে কিছুই পড়বো না ভাই, এগুলা আসে না, এগুলা আমরা পড়বো না, এখান থেকে আমরা পড়ার দরকার নেই। অর্থাৎ এখান থেকে এতটুকু জানতে পারো যে তোমার এই জাংশনের সামান্য পরিমাণ তোমার কি অভ্যন্তরীণ বিভব পার্থক্য সৃষ্টি হয়, ফলে এই অঞ্চলে অনেক সময় বিভব পার্থক্য অঞ্চল বা বিভব পার্থক্য প্রাচীর বলে। এর মান তোমার কি 0.1 থেকে 0.3 ভোল্ট হতে পারে। তাহলে কি এখান থেকে কোশ্চেন আসতে পারে যে তোমার কি বিভব পার্থক্য বা বিভব অঞ্চল বিভব পার্থক্য অঞ্চল বা বিভব পার্থক্যের প্রাচীরের মান কত হতে পারে। অর্থাৎ এখানে তোমার এটা আসতে পারে 0.1 ইলেকট্রন ভোল্ট থেকে 0.3 ইলেকট্রন ভোল্ট হতে পারে। তাহলে এটা কি ইলেকট্রন ভোল্ট তো না, ভোল্ট হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি করবো, এতটুকু পার্ট মুখস্থ করে নেবো যে 0.1 তোমার ভোল্ট থেকে 0.3 ভোল্ট হতে পারে। আর কিছু পড়ার দরকার নেই, জাস্ট রিডিং দিলে তোমার হয়ে যাবে। তারপর আমরা চলে আসলাম যে তোমার কি এই যে ডায়োড কি কেবলমাত্র রেকটিফায়ার বর্তনীতে এসি এবং তোমার কি ডিসি মানে কাজে ব্যবহার করা হয় না অন্য কোথাও ব্যবহার করা হয়। এটা তোমার সিকিউর জন্য, তোমার সিকিউরিতে তোমার বর্ণনামূলক কোশ্চেন জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, বা ক্ষয়ের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে এটা আমরা পড়ে নেবো যে আমাদের দৈনন্দিন জীবনে টিভি, অর্থাৎ কোথায় টিভি, তারপর কি টেলিফোন, কম্পিউটার, মোবাইল ফোন, ঠিক আছে না, এগুলো ইত্যাদি স্বাভাবিক ব্যবহারিক উপাদানে ডায়োড ব্যবহৃত হয়। এছাড়া এসি কে ডিসি করা সহ বেতার টিভির মধ্যে সিগন্যাল ডিটেক্টর হিসেবে ডায়োড ব্যবহার করা হয়। দেখো এটা ডেন্টাল ভর্তি পরীক্ষা আবার চলে আসছিল, আবার এটা আবার মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসলো। তাহলে দেখো এটা তোমার মেইন পরীক্ষার জন্য এডমিশনের জন্য ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, তো অবশ্যই ইম্পর্টেন্ট। তোমার চলে আসছিল যে টিভি মানে কি কাজে ব্যবহার করা হয়, ডায়োড হিসেবে ব্যবহৃত হতে পারে। ভাইভাবে চলে আসছিল যে ডায়োড হিসেবে ব্যবহৃত হতে পারে নিচের কোনটি, ঠিক আছে না, ওখানে অপশন ছিল, ঠিক আছে না, একটা সঠিক ছিল যে তোমার টিভি, টেলিফোন, কম্পিউটার, মোবাইল ফোন, এইভাবে তোমার দেওয়া থাকবে, ঠিক আছে। আবার এখানে বলছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা 2020 থেকে 2021 সালে চলে আসছিল যে তোমার ডায়োড তোমার কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়, তোমার বেতার এবং টিভির মধ্যে ব্যবহার করা হতে পারে। তো এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক এখানে কি দেওয়া আছে দেখো, এখানে বলছে ডোপিং করলে পরিবাহিতা বৃদ্ধি পায় কেন। এটাও তোমার কি আসলে তোমার সিকিউর জন্য আসলে তোমার বিশেষ করে ক্ষয়ের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমরা পড়ে নেব। এটা আবার ডেন্টাল ভর্তি পরীক্ষা 2016 সালে ছিল যে সংখ্যাটা উঠাই দিয়ে বলছিল যে নিচের কোনটি সংখ্যা হতে পারে যে বিশুদ্ধ অর্ধপরিবাহীতে সুবিধাজনক অপদ্রব্য অতি সামান্য পরিমাণ তোমার নিয়ন্ত্রিতভাবে মেশানোর পক্ষে বলা হয় ডোপিং। তো এখান থেকে আমরা কি করব, এতটুকু পার্ট আমরা কি করব, মুখস্থ করে নেব, ঠিক আছে। তারপর বলছে ডোপিং এর ফলে অর্ধপরিবাহী পরিবহন ধর্ম বেড়ে যায়, ঠিক আছে। তারপর বলছে কারণ অর্ধপরিবাহী ক্লাসের আর মুক্ত ইলেকট্রন সংখ্যা বা হোল সংখ্যা থাকে না। তাহলে এখান থেকে এতটুকু মুখস্থ করে নিবা যে তোমার কি ডোপিং কাকে বলে, অতটুকু সিকিউর জন্য মুখস্থ করলে হয়ে যাবে। এবং বর্ণনামূলক ক্ষেত্রে তোমার চলে আসবে যে ডোপিং করলে পরিবাহিতা বৃদ্ধি পায় কেন, ব্যাখ্যা করো। তোমার সুন্দরভাবে মুখস্থ করতে হবে। আমরা বইটা সুন্দরভাবে ধরে পড়বো, বই থেকেই তোমার মেন তোমার এক্সামে কোশ্চেন চলে আসবে। আর আমরা বইই পড়তে চাই না, বই না পড়ে আমরা দোষারোপ করি যে বই ভালোভাবে লিখে নাই, অর্থাৎ লেখকদের দোষ। এক্স্যাক্টলি সেটা না, এক্স্যাক্টলি তোমার ভিতরে দোষ আছে, তুমি বইটা সুন্দরভাবে পড়তে জানো না, বা কোনো ভাইয়া তোমার ভাইয়ার তোমার বিশ্বাস করো না, বা কোনো ভাইয়া তোমার কি ক্লাস তুমি সুন্দরভাবে করো না। সব ভাইয়া, সব টিচার, সব শিক্ষক তাদের বেস্টটা দেয়, কিন্তু আমরা স্টুডেন্ট হিসাবে আমরা এতটুকুই লজ্জিত, এতটুকুই আমরা তোমার কি খারাপ যে আমরা কোনো ক্লাসে আমরা মনোযোগ সহকারে করি না। আগে মনোযোগ সহকারে ক্লাসটা করো। যে কোনো ভাইয়া, যে কোনো টিচার, হ্যাঁ, ওই যে ক্লাসে নিক না কেন অবশ্যই ওগুলা ক্লাস একদম পারফেক্ট, একদম ইফেক্টিভ, ঠিক আছে। তো আমরা করতে চাই না, আমরা স্টুডেন্ট হিসেবে করতে চাই না। তো যেহেতু তুমি করতে চাও না, সেহেতু তুমি কি আর এক্সপেক্ট করো, আশা আর কি করো যে তুমি ভালো রেজাল্ট করবা। তো ভালো রেজাল্ট করার জন্য দুইটা কাজ লাগে, একটা তুমি সুন্দরভাবে পরিশ্রম করবা, আর একটা সুন্দরভাবে তুমি টপিক ওয়াইজ ধরে তোমার নিজ নিজ দায়িত্বে নিজের পড়াটা করলেই হয়ে যাবে, ঠিক আছে। আমরা এগুলো কথা না বলে আমরা কি টপিকে চলে আসি, এখান থেকে এতটুকু পড়ে নিবা। তারপর কার্যক্রম থেকে তোমার কিছু পড়ার দরকার নেই, এখান থেকে রিডিং পড়লেই হয়ে যাবে, ঠিক আছে। এগুলা আমরা কিছু পড়বো না, এগুলা বেসিক্যালি আসে না। সম্মুখ বাসের বৈশিষ্ট্য যদি পারো তাহলে নাইস টু নো আমি দেখিয়ে দিলাম এখানে, ঠিক আছে না। এখানে সুন্দরভাবে তুমি নিজ দায়িত্বে পড়ে নেবা যে বিপরীত ঝোঁক এবং রিভার্স বায়াস কি, আমি সুন্দরভাবে কভার করে দেবো ম্যাথে। এগুলা ম্যাথের ক্ষেত্রে লাগে, ম্যাথের ক্ষেত্রে আমি সুন্দরভাবে করাই দেবো, বেসিক সমস্যা নেই। তারপর বিপরীত বায়াসের বৈশিষ্ট্য কি পড়ার দরকার নেই, পড়বা না, ঠিক আছে না। জাস্ট এন্ট্রিকে আমি দেখিয়ে দিলাম, তোমার সুন্দরভাবে নিজ দায়িত্বে যদি তোমার হাতে থাকে তাহলে সুন্দরভাবে পড়ে নেবা। যেটা অ্যানোড হিসেবে থাকতে পারে, ক্যাথোড হিসেবে থাকতে পারে, একটা প্লাস থাকতে পারে, একটা মাইনাস হিসেবে থাকতে পারে। তারপর হচ্ছে জাংশন ডায়োডের তোমার হচ্ছে ভোল্ট এবং এর বৈশিষ্ট্য কিছু পড়বো না ভাই, এটা থেকে রিডিং দিলে তোমার হয়ে যাবে। এখান থেকে তোমার কিছু মুখস্থ করার দরকার নেই, এখান থেকে তো কিছুই পড়বো না। এগুলা তোমার বেসিক্যালি তোমার ম্যাথ সিকিউতে ম্যাথের জন্য আসে এই চিত্রগুলা। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে যখন যখন তোমার ম্যাথের ক্লাস তোমার সলিউশন করে দেবে, তখন সুন্দরভাবে
এই টপিকগুলো তোমার শেষ করে দেবে, সমস্যা নেই। আমরা আগে এমসিকিউর জন্য এবং শর্ট কোর্সের জন্য মার্কিং করে নিই। তারপর বলছে সম্মুখ ভোল্টেজ ভিএফ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কারেন্টের তোমার বৃদ্ধি পায় না। জার্মেনিয়াম ডায়োডের জন্য 0.3 ভোল্ট এবং সিলিকন জার্মেনিয়ামের জন্য এত তোমার 0.7 ভোল্ট পর্যন্ত সম্মুখ কারেন্ট এর মান শূন্য থাকতে পারে। তাহলে এই পয়েন্টটা তোমার মুখস্থ করতে হবে যে তোমার তোমার জার্মেনিয়ামের ক্ষেত্রে তোমার 0.3 ভোল্ট এবং সিলিকনের জন্য 0.7 ভোল্ট হতে পারে। আর এখান থেকে আর কিছু পড়বো না, জাস্ট যদি পারো তাহলে রিডিং দিলে তোমার কি হয়ে যাবে, রিডিং দিলে তোমার সুন্দরভাবে কভার হয়ে যাবে। তারপর আমরা চলে আসি যে বিপরীত ঝোঁকের ক্ষেত্রে অল্প একটু পড়তে হবে, না পড়বা না, কিছু পড়বা না, রিডিং দিবা। আমরা বলতে আমরা তোমার কি মানে তোমার মিলিমিটার অর্থাৎ 1 মিলিমিটার বলতে আমরা কি বুঝি, 1 মিলিমিটার বলতে তোমার 10 ইনভার্স তোমার কি 3 মিটারকে বোঝায়। আর 1 মাইক্রোমিটার বলতে কি বোঝায়, 1 ইন্টু 10 ইনভার্স তোমার 6 মিলিমিটারকে বোঝায়। এখান থেকে এতটুকু পাঠ মুখস্থ করলে তোমার হয়ে যাবে। আমরা ম্যাথের ক্ষেত্রে এগুলো লাগে, ম্যাথের ক্ষেত্রে এগুলো আমরা সুন্দরভাবে পড়ে নেব। আদর্শ ডায়োডটা অল্প একটু তোমার রিডিং পড়তে হবে, কি বলছে চলো আমরা পড়ে নিই। আদর্শ ডায়োড কি, অর্থাৎ যেসব ডায়োড সম্মুখ ঝোঁকে থাকার কালে একটি নিখুঁত পরিবাহী এবং বিপরীত ঝোঁকে থাকাকালে অন্তরকে আচরণ করে তাকে বলা হয় আদর্শ ডায়োড। তাহলে এখান থেকে তোমার এই জাস্ট খালি সংখ্যাটা মুখস্থ করতে হবে যে আদর্শ ডায়োড কাকে বলে। সুন্দরভাবে কি করবো আমরা মুখস্থ করে নেব যে তোমার কি যেসব ডায়োডের সম্মুখ ঝোঁকে থাকার কালে একটি নিখুঁত পরিবাহী এবং বিপরীত ঝোঁকে থাকার কালে অন্তরকে আচরণ করে তাকে বলা হয় আদর্শ ডায়োড। এখান থেকে আমরা সিকিউর জন্য আমরা এই পার্টটা আমরা কি করব মুখস্থ করে নেব। ওভারঅল অনেক অনেক ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো আসে, সকল ক্ষেত্রে আমরা আদর্শ ডায়োড বিবেচনা করে থাকি। তুমি কষ্ট করে পড়াশোনা করতেছো, সিকিউতে বা এমসিকিউতে বা মেইন পরীক্ষার জন্য একটা মার্কও ছাড় দেবা না। 0.25 মার্কের জন্য তোমার একটা সিট তুমি পাবা না। মেডিকেল এডমিশন টেস্টের ক্ষেত্রে বা ডাক্তার যদি হওয়ার ইচ্ছা থাকে তাহলে ওখানে সিট পাবা না। তাহলে যেখানে 0.25 মার্কের জন্যই এত প্রতিযোগিতা, সেখানে তুমি একটা মার্ক ছাড় দিবা কেন? আমরা একটা মার্কও ছাড় দেবো না, ঠিক আছে? গভীর রোদে চলে আসো, গভীর রোদ থেকে তোমার কিছু পড়ার দরকার নেই, জাস্ট রিডিং পড়লে হয়ে যাবে। এখান থেকে এতটুকু জানবা যে ডায়েটের ক্ষেত্রে বিমুখী রোদের মান সম্মুখী রোদের মানের চেয়ে তোমার থেকে চেয়ে অনেক গুণ বেশি। ভালো কথা। যেমন জার্মেনিয়ামের ক্ষেত্রে বিমুখী সম্মুখ রোদের অনুপাত কত হবে তোমার কি একক দশক শতক হাজার, তাহলে 40,000 অনুপাত 1 হবে। এবং সিলিকনের ক্ষেত্রে সেটা দাঁড়াবে তোমার কি একক দশক শতক হাজার অযুত লক্ষ, তাহলে 10 লক্ষ তোমার কি তোমার কি দশমিক তো না, অনুপাত 1 হবে। তাহলে তোমার জার্মেনিয়ামের ক্ষেত্রে হবে তোমার কি 40,000 অনুপাত 1, আর সিলিকনের ক্ষেত্রে আসবে তোমার কি 10 তোমার কি লক্ষ তোমার কি অনুপাত 1 আসতে পারে। তাহলে এটা সুন্দরভাবে কি করবা মুখস্থ করে নেবা এবং পারলে কি করবো আমরা রিভিশন দিয়ে দেবো, ঠিক আছে? এটা অল্প একটু ইম্পর্টেন্ট, হালকা পাতলা, অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এমসিকিউর জন্য তোমার মেইন এক্সামের জন্য অল্প একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো আমরা সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে কি করব পড়ে নেব এবং মুখস্থ করে নেব, ঠিক আছে? তারপর আমরা নেক্সট টপিকে আমরা চলে যাই। ম্যাথ কোনগুলো করতে হবে কোনগুলো করতে হবে না, এর জন্য আমি আলাদা ক্লাসে নেব, ঠিক আছে? ওই ভিত্তিক আমি আলাদা ক্লাসে নেব। তারপর একমুখিতে চলে আসলাম, যে একমুখিতা কাকে বলে। এখান থেকে তোমার সিকিউতে তোমার ক নাম্বারে চলে আসে যে একমুখিতা কাকে বলে। তাহলে এখান থেকে আমরা পড়ে নেব যে পদ্ধতিতে প্রবাহকে এসি একমুখী প্রবাহ ডিসি পরিবর্তন করা হয় তাকে একমুখী বা রেকটিফিকেশন বলে থাকে, এবং যে বর্তনী এই কাজ ব্যবহার করা হয় তাকে তোমার একমুখীকরণ বা রেকটিফায়ার বলা থাকে। তাহলে এই দুইটা সংখ্যা টনটন এখান থেকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? সিকিউর জন্য ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট। তো টনটন আমরা কি করবো মুখস্থ করে নেব। যে বলছে যে পদ্ধতিতে পরিবর্তিত প্রবাহকে এসি একমুখী প্রবাহে ডিসি পরিবর্তন করা হয় তাকে একমুখীকরণ বা রেকটিফিকেশন বলে, এবং যে বর্তনী এই কাজে ব্যবহার করা হয় তাকে একমুখীকরণ বা রেকটিফায়ার বলা হয়। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তবে এখানে বলছে জাংশন ডায়োড বৈশিষ্ট্য আলোচনায় আমরা জেনেছি যে ডায়োড একটা বিশেষ দিকে তড়িৎ প্রবাহ সৃষ্টি করে কিন্তু বিপরীত দিকে কোনো তড়িৎ প্রবাহ করে না। অবশ্যই জাংশন ডায়োড এই বিশেষ তোমার কি মানে ধর্মকে ব্যবহার তোমার কি ধর্মকে প্রবাহ তোমার কি একমুখী কাজে ব্যবহার করা হয়। এসি প্রবাহের ধনাত্মক অর্ধচক্র যখন ডায়োডের ধনাত্মক প্রান্তের ভিতর দিয়ে যায় তখন ডায়োড সম্মুখ ঝোঁক প্রাপ্ত হয়। আবার প্রবাহের ঋণাত্মক অর্ধচক্র যখন ডায়োডের ঋণাত্মক প্রান্তের ভিতরে দিয়ে যায় তখন ডায়োডের সম্মুখ ঝোঁক প্রাপ্ত হয় এবং বিদ্যুৎ প্রবাহিত হয়। একমুখীকরণ তোমার কি কয় ধরনের হতে পারে? একমুখীকরণ তোমার কি দুই ধরনের হতে পারে। একটা তোমার কি অর্ধ তরঙ্গ একমুখীকরণ, একটা তোমার কি পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। তাহলে এখান থেকে আমরা এমসিকিউর জন্য ওভারঅল এতটুকু জানলেই আমার হয়ে যাবে যে তোমার একমুখীকরণ কত প্রকার হতে পারে বা একমুখী কারক কত হতে পারে, রেকটিফায়ার কত প্রকার
হতে পারে, দুই প্রকার হতে পারে, একটা অর্ধ তরঙ্গ, একটা হচ্ছে পূর্ণ তরঙ্গ। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর আমরা চলে আসলাম কি ব্রিজ রেক্টিফিকেশন পড়ে চলে আসলাম, কিছু পড়বা না, এডমিশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে। তো আমি ম্যাথ যখন করে দেবো তখন এগুলো সার্কিট সম্পর্কে আমি আলোচনা করে দেবো, যখন ম্যাথ আমি সলিউশন করে দেবো তখন এই সার্কিটগুলো সম্পর্কে আমরা সুন্দরভাবে আলোচনা করবো। এখান থেকে কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে না, এগুলো আমরা কিছু পড়বো না, এগুলা আমরা কিছু পড়বো না। এগুলো তোমার বেসিক্যালি তোমার ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, যখন ম্যাথ করাবো তখন সলিউশন যখন করে দেবো তখন সুন্দরভাবে আমি করাই দেবো, সমস্যা নেই, তোমাদের চাপ নেওয়ার দরকার নাই। তারপর আমরা চলে আসি যে তোমার নেক্সট টপিকে চলে আসি, এগুলো লাগে না, এগুলো কিছুই পড়বো না, এগুলো আসে না। তারপর তোমার এই পার্টটা কিছু পড়ার দরকার নেই, এগুলো আসবে না, ঠিক আছে না, এই এই তোমার এগুলো আসে না, ঠিক আছে, এগুলো তো আসেই না, তোমার জীবনও পড়বা না, পড়ে টাইম ওয়েস্ট করার দরকার নেই, এগুলো আমরা পড়বো না, এগুলো তো কিছুই পড়বো না। তারপর জাংশন ডায়েটে চলে আসলাম যে এনপিএন এবং তোমার পিএনপি এবং এনপিএন চলে আসলাম। তো একটু পড়তে হবে যে ট্রানজিস্টর হচ্ছে 3 প্রান্ত বিশিষ্ট তোমার হচ্ছে কি একটি অর্ধপরিবাহী ডিভাইস যার অন্তর্মুখী প্রবাহকে নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, এতটুকুই বলছে। তারপর এখানে বলছে, দেখো এখানে এখানে কি বলছে, এখানে বলছে বহির্মুখী প্রবাহ এবং বিভব পার্থক্য এবং ক্ষমতা নিয়ন্ত্রণ করা হয়। তাহলে এখান থেকে আমরা এতটুকুই আমরা কি করব, মুখস্থ করে যাব। যে বলছে ট্রানজিস্টর হচ্ছে 3 প্রান্ত বিশিষ্ট একটি অর্ধপরিবাহী ডিভাইস যার অন্তর্মুখী প্রবাহকে নিয়ন্ত্রণ করে এবং বহির্মুখী প্রবাহকে তোমার কি করে থাকে, বিভব পার্থক্য ক্ষমতা নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে সিকিউর জন্য আমরা কি করব, কয়ের জন্য আমরা মুখস্থ করে নেব এই পার্টটা। তারপর এখানে বলছে দুটি অর্ধপরিবাহী ডায়োডকে পাশাপাশি যুক্ত করে একটি অর্ধপরিবাহী ট্রায়োড এবং ট্রানজিস্টর তৈরি করা হয়। 1948 সালে আমেরিকান বেল টেলিফোন ল্যাবরেটরি 3 জন বিজ্ঞানী বার্ডিন, তারপর এখানে বলছে ব্রোটেন এবং সকলে ট্রানজিস্টর আবিষ্কার করেন। জাস্ট খালি এখান থেকে এনপিকে লিখে দেবা, নাইট্রোজেন লিখে দেবা, এটা ইম্পর্টেন্ট, আহামরি ইম্পর্টেন্ট না। তারপর গঠনে চলে আসলাম, যে গঠন এখানে পড়তে হবে যে একখণ্ড বিশুদ্ধ অর্ধপরিবাহী থেকে উচ্চ চাপে বিশুদ্ধ নিয়ন্ত্রিত পদ্ধতিতে ট্রানজিস্টর তৈরি করা হয়। সাধারণত পয়েন্ট কানেক্টর ট্রানজিস্টর, জাংশন ট্রানজিস্টর, এই দুই ধরনের ট্রানজিস্টর রয়েছে। তবে বর্তমানে সমস্ত ব্যবহৃত সমস্ত ট্রানজিস্টর তোমার জাংশন ট্রানজিস্টর দুই ধরনের হতে পারে, একটা তোমার থেকে এনপিএন ট্রানজিস্টর আর একটা হচ্ছে তোমার কি পিএনপি ট্রানজিস্টর হতে পারে। তাহলে ট্রানজিস্টর কত প্রকার হতে পারে, দুই প্রকার হতে পারে, একটা এনপিএন ট্রানজিস্টর আর একটা হচ্ছে কি তোমার পিএনপি ট্রানজিস্টর। তো এইসব সম্পর্কে আমরা আলোচনা করবো, সমস্যা নেই। ট্রানজিস্টর 3টি অংশ এলিমেন্ট দিয়ে গঠিত, একটা হচ্ছে কি এমিটার, একটা বা নিম্নসরক প্রবাহ, একটা তোমার কি বা একে, আর একটা হচ্ছে বেস প্রবাহ বা পিট প্রবাহ, আর একটা হচ্ছে কি কালেক্টর বা সংগ্রহ প্রবাহ হতে পারে। এটা তোমার কি এমসিকিউর জন্য 10 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো ম্যাথের জন্য 10 স্টার ইম্পর্টেন্ট টপিক, এমসিকিউর জন্য 10 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো সবভাবে কি করব, শর্ট কোশ্চেনের জন্য আমরা কি মুখস্থ করে নেব এই টপিকটা। যে তোমার হচ্ছে কি মানে এমিটার ওকে নিম্নসরক বলা হয়, একে ই দ্বারা প্রকাশ করা হয়, আর বেস প্রবাহকে তোমার কি মানে তোমার আর একটা নাম হচ্ছে পিট প্রবাহ, একে বি দ্বারা প্রকাশ করা হয়, এবং কালেক্টরকে তোমার কি সংগ্রহ প্রবাহ বলা হয়, একে সি দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম, একটা হচ্ছে তোমার ই কে বলা হয় নিংসরক, বি কে বলা হয় পিট প্রবাহ, আর সি কে বলা হয় সংগ্রাহক। তাহলে এখান থেকে এতটুকু মস্তগুলো হয়ে যাবে। নেক্সট টপিক আমরা ম্যাথটা আমরা সুন্দরভাবে করে দেবো, সমস্যা নেই, এখান থেকে কিছু পড়বো না, এখান থেকে তোমার রিডিং দিলে হয়ে যাবে। এই চিত্রটা মাঝে মাঝে তোমার কি মাঝে মাঝে তোমার কি এমসিকিউতে বা সিকিউতে চলে আসতে পারে। তো যখন তোমার ম্যাথ আমি করাই দেবো সিকিউর জন্য তখন তোমার কি সব কভার হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা চলে আসি যে এখানে বলছে সবচেয়ে কালেক্টর সবচেয়ে বেশি পুরু করা হয় যাতে উৎপন্ন তাপ তো তাড়াতাড়ি বিকিরণ করে থাকে। ট্রানজিস্টর দুটি জাংশন থাকে, তাহলে ট্রানজিস্টরে কয়টা জাংশন থাকতে পারে, ট্রানজিস্টরে দুইটি তোমার কি জাংশন থাকতে পারে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। তারপর এখানে বলছে যখন এমিটার বেস জাংশন এবং অপরটি বেস কালেক্টর জাংশন পূর্বে বলা হয়েছে যে দুটি পিএন জাংশন সমন্বয়ে একটি ট্রানজিস্টর গঠিত, একদিকে সম্মুখযোগ বা বায়স মুক্ত এবং অপরদিকে বিপরীতযোগ বা বায়স মুক্ত করা যায়। অর্থাৎ সম্মুখ বায়স যুক্ত জাংশন রোধ বিপরীত বায়স যুক্ত জাংশনের তুলনায় নগণ্য, দুর্বল সিগন্যাল বা সংকেতকে কম রোধ সমৃদ্ধ জাংশন বর্তনীতে প্রয়োগ করা হয় এবং কি উচ্চ রোধ যুক্ত জাংশনে বর্তনী থেকে আউটপুট না হয়। এখান থেকে এতটুকু পড়ে নিবা, ঠিক আছে। রিডিং পড়তেছি যেন তোমাদের আর অন্য টাইমে যেন এই বইটা রিডিং পড়তে না হয়। ক্লাসে সুন্দরভাবে মনোযোগ দাও, ক্লাসে একবার রিডিং পড়বা আর পড়ার দরকার নেই। আর যেগুলো আমি সুন্দরভাবে স্টার চিহ্ন দিচ্ছি, রিভিশন দেওয়ার কথা বলতেছি, এমসিকিউর জন্য সিকিউর জন্য আন্ডারলাইন করে দিচ্ছি, ওগুলো জাস্ট তোমার কি নেক্সট টাইম থেকে রিভিশন দিলে হয়ে যাবে। তারপর চলে আসলাম যে সুতরাং দেখা যাচ্ছে যে একটি ট্রানজিস্টর একটি সিগন্যালকে স্বল্প রোধ থেকে উচ্চ রোধে ট্রান্সফার করে। এটি ট্রানজিস্টরে তোমার বা রোধের মাধ্যমে তোমার কারেন্ট ট্রান্সফার করে বলে এর নামকরণ ট্রানজিস্টর তোমার ট্রান্সফার রেজিস্টার।
সংক্ষেপে ট্রানজিস্টর বলা হয়। অন্যভাবে বলা যায় যে 3 প্রান্ত বিশিষ্ট ক্ষুদ্র অর্ধপরিবাহী পদার্থ বহির্মুখী প্রবাহ কি বহির্মুখী পদার্থ হতে পারে, বহির্মুখী পদার্থ হতে পারে। ভোল্টেজ এবং ক্ষমতা অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয়, ট্রানজিস্টর বলা হয় তাকে। কিছু বলবো না। ট্রানজিস্টর আকারে অত্যন্ত ছোট হতে পারে, এমনিতে মনে রাখবা, এবং ধাতব এবং প্লাস্টিক তোমার কি আবরণ দিয়ে এটিকে সিল করে রাখা যাতে যায় যা বায়ুমণ্ডল বাষ্পে স্পর্শ আসে না। জাস্ট এখান থেকে কি করবা, রিডিং পড়লে তোমার হয়ে যাবে, এখানে হামর ইম্পর্টেন্ট না। তারপর দেওয়া আছে ট্রানজিস্টরের যোগ ব্যবস্থা দেওয়া আছে, যদি সময় যদি তোমার হাতে থাকে তাহলে এনটিকে দিয়ে দেবা, অর্থাৎ নাইস টু নো, সুন্দরভাবে পড়লেই হয়ে যাবে। তারপর কার্যক্ষমতা তোমার কিছু পড়বো না, যখন আমি তোমাদের ম্যাথ করাই দেবো তখন সুন্দরভাবে এসব সম্পর্কে আলোচনা করবো, সুন্দরভাবে ধরা পড়ে দেবো, সমস্যা নেই, এখান থেকে কিছু পড়বো না, ঠিক আছে না। আমরা পড়লাম না যে তোমার কি মানে সংগ্রহ নিউ সম্পর্কে আই দ্বারা, তারপর তোমার কি পিট প্রভাবকে তোমার বি দ্বারা, এবং সংগ্রহ তোমার কি সংগ্রহ প্রভাবকে সি দ্বারা প্রকাশ করা হয়। সেখানে আবার তোমার সেখানে তোমার কি বলছে, এখানে একটা সূত্র প্রদান করা হয়েছে, যেখানে তোমার আই ইকুয়াল আইবি প্লাস আইসি। আই কে বলা হয় তোমার আই কে বলা হয় তোমার কি নিঃসর প্রবাহ, তারপর আইবি কে বলা হয় তোমার কি তোমার পিট প্রবাহ, আর আইসি কে বলা হয় তোমার কি সংগ্রহ প্রবাহ বলা হয়। তো এগুলো সম্পর্কে যদি সূত্র একটা চলে আসছিল, সূত্রটা হচ্ছে তোমার এই সূত্রটা, যে তোমার সূত্রটা হচ্ছে তোমার কি এই যে আই ইকুয়াল হবে তোমার কি আইবি প্লাস তোমার কি আই তোমার কি সি। এই সূত্রটা সুন্দরভাবে একদম টনটনা মুখস্থ করবা, এটা তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এবং সেটা তোমার কি এডমিশনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা সব সূত্র এখান থেকে কভার করে নেব, ঠিক আছে। তারপর এখান থেকে কিছু পড়ার দরকার নেই, রিডিং দিলে হয়ে যাবে, এখান থেকে কিছু পড়বো না। এখানে বলছে যে তোমার সে পার্সেন্ট এগুলো ভাই আসে না, এগুলো পড়বো না। এখান থেকে শুধুটা আবার আরেকবার মুখস্থ করে নিবা যে তোমার কি আই ইকুয়াল আইবি প্লাস আইসি। হ্যাঁ, এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে, এখান থেকে কিচ্ছু পড়ার দরকার নেই। ট্রানজিস্টর বর্তনীর মৌলিক বিন্যাস কিছুই পড়বো না, কিছুই পড়বা না, এখান থেকে রিডিং দিলে তোমার হয়ে যাবে। মৌলিক বিন্যাস সম্পর্কে কি তোমার কিছুই ধারণা নেওয়ার দরকার নাই, ঠিক আছে। এগুলো রিডিং আমরা দেবো। তারপর বলছে তোমার ট্রানজিস্টর বৈশিষ্ট্য হলে কিছুই পড়বো না, যখন ম্যাথ করে দেবো তখন তোমাদের বুঝাই দেবো, সমস্যা নেই। এগুলা রিডিং দিবা, যদি পারো তাহলে রিডিং দিবা, নিজ বোঝার ট্রাই করবা, ঠিক আছে। তারপর এই পেজটাও তোমার সুন্দরভাবে রিডিং দিলেই তোমার হয়ে যাবে। কি করবো, এই পেজটাও রিডিং আমরা দিব, ঠিক আছে, দিলেই কভার হয়ে যাবে। তারপর কিছু পড়বো না। এখান থেকে এতটুকু জানতে পারো যে তোমার কখনো কখনো যদি তোমার কি বিটা যদি তোমার মান নির্দেশ করতে বলে, তাহলে ডেল্টা তোমার কি আই তোমার সি আসবে, এবং নিচে তোমার কি আসবে আই বি চলে আসবে। তো এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারি, অর্থাৎ তোমার কি বিটা ইকুয়াল তোমার কি পিট সংগ্রহ প্রবাহ বাই পিট প্রবাহ। এখান থেকে এতটুকু মুক্ত করলে হয়ে যাবে। এইগুলা এই 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 তোমার কি এই সূত্র থেকে অনেক অনেক ম্যাথ আসে, ঠিক আছে না, এমসিকিউতে অনেক ম্যাথ আসে। তো এই আমরা যখন এমসিকিউ সলভ করবো বা শিখাই দেবে যখন ভাইয়া, তখন সুন্দরভাবে এই টপিকটা কভার করলে হয়ে যাবে। বা আমরা আরও জানতে পারি যে তোমার হচ্ছে কি আলফা ইকুয়াল তোমার হচ্ছে কি বিটা, তারপর 1 প্লাস বিটা হতে পারে। আবার বিটা সমান কি হতে পারে, বিটা সমান তোমার হচ্ছে কি এই যে আলফা 1 মাইনাস আলফা হতে পারে। তো এইগুলো সম্পর্কে আমরা পড়বো আস্তে আস্তে, সমস্যা নেই। তারপর ট্রানজিস্টরের ব্যবহার কিছুই পড়বা না। ট্রানজিস্টর ব্যবহার কি, অর্থাৎ ট্রানজিস্টর থেকে এতটুকু সংখ্যা মুক্ত করবা যে যন্ত্র বা ডিভাইস ব্যবহার করে তোমার হচ্ছে কি অন্তর্গামী প্রদত্ত সংকেত বহির্গামীতে বিবর্তন করে, তাকে বলা হয় এমপ্লিফায়ার। তাহলে সিকিউর জন্য এটা একটু ইম্পর্টেন্ট টপিক। তো সুন্দরভাবে কি করবো, সিকিউর জন্য আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে। তারপর আমরা চলে আসি এখানে কিছু পর্দখানে যে তোমার ট্রানজিস্টর সিগন্যালকে দুইভাবে ভাগ করা যায়, কিচ্ছু পড়বা না। আমরা পড়ে আসলাম যে তোমার কমন ইমিটারকে তোমার কি মানে তোমার কমন ইমিটার, তারপর করা হয় তোমার কমন বেস, ঠিক আছে না, কমন কালেক্টর বলা হয়। তো কমন বেসকে তোমার আইবি দ্বারা প্রকাশ করা হয়, এমিটারকে তোমার কি ই দ্বারা প্রকাশ করা হয়, এবং কালেক্টরকে তোমার কি আইসি দ্বারা প্রকাশ করা হয়। এগুলো সম্পর্কে আমরা আগেই জানলাম, ঠিক আছে না, এখান থেকে কিছু পড়বো না। এটা তোমার এমনিতে তোমার হালকা পাতলা ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, যখন সলিউশন তোমাদের ক্লাস নেবো বা এমসিকিউ ক্লাস নেবো ম্যাথ ভিত্তিক, তখন সুন্দরভাবে ওখানে বুঝাই দেবো, সমস্যা নেই। তারপর এই পার্টগুলো কি, এই পার্টগুলো তোমার কি জাস্ট নির্দ্বিধায় রিডিং দিয়ে দিবা, রিডিং দিলেই তোমার মাথায় চলে আসবে। আর যখন আমি করাবো তখন আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যেখানে তোমার বিটা ইকুয়াল তোমার আইসি বাই আইবি হতে পারে, ঠিক আছে। এবং আবার এটা মুখস্থ করে দিবা, এখান থেকে এতটুকু মুখস্থ করলে এই সূত্রটা সুন্দরভাবে মুখস্থ করলে হয়ে যাবে, ঠিক আছে। আর তোমার কিছু লাগবে না, এখান থেকে কিছু পড়ার মুখস্থ করার দরকার নেই। এখান থেকে আমরা কিছুই পড়বো না, আমরা স্কিপ করে চলে যাব। এগুলো কিছু পড়বো না। প্রবাহ লাভ সম্পর্কে কি বোঝায় আমরা পড়ে আসলাম, যে বিটা ইকুয়াল তোমার কি আইসি বাই আইবি হতে পারে, কিছুই পড়বো না। এখানে জাস্ট খালি এই সূত্রটা মুখস্থ করলে তোমার হয়ে যাবে। তারপর চলে আসো, এই যে এগুলা বারবার এখানে রিপিট করছে, তো সুন্দরভাবে এগুলা জয়বারে পাও না, কারণ তয়বার রিপিট করলে বা মুখস্থ করলে হয়ে যাবে।
অ্যাম্প্লিফায়ার ক্ষমতা কাকে বলে এখান থেকে যদি চাও তাহলে পড়ে নিবা যে বহির্গামী সিগন্যালের ক্ষমতা এবং অন্তর্গামী সিগন্যালের ক্ষমতার অনুপাতকে বলা হয় অ্যাম্প্লিফায়ার ক্ষমতা বলা হয়। তাহলে এখান থেকে আমরা এই টপিকটা কি করব, সিকিউর জন্য আমরা মুখস্থ করে নেব, ঠিক আছে। তারপর চলে আসা যায় তোমার ক্ষমতা প্রবাহ সমান কি, অর্থাৎ প্রবাহ লাভ এবং ভোল্টেজ লাভকে বোঝানো হয়। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করে নেব, 5 স্টার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। তারপর তোমার প্রবাহ বিবর্তক গুণাঙ্ক অর্থাৎ আলফা ইকুয়াল কি লেখা যায়, তোমার আইসি বাই আই লেখা যায়। আমরা আমরা আগেই জানলাম যে বিটা ইকুয়াল কি লেখা যায়, আইসি বাই আইবি লেখা যায়, ঠিক আছে। আর এই আলফা ইকুয়াল লেখা যায় তোমার কি আইসি বাই আই ই। তাহলে দুইটাই সূত্র আমাদের কি করতে হবে, মনে রাখতে হবে। দুইটা সূত্র কি করব আমরা সুন্দরভাবে, দুইটা সূত্র আমরা কি করব মনে রাখবো, ঠিক আছে। অর্থাৎ দুইটা সূত্রই তোমার ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। এই সূত্রটাও ইম্পর্টেন্ট, এই সূত্রটা হচ্ছে কি ইম্পর্টেন্ট। যখন আমরা ম্যাথ করব তখন সুন্দরভাবে ওখানে তুমি দেখবাই যে ম্যাথের ক্ষেত্রে এই পয়েন্টটা আসলে আসলে অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর চলে আসি, তারপর এখান থেকে এতটুকু মুছতে করবা যে বিটা ইকুয়াল এটা এইভাবে এটা ধরা হয়, আবার বিটা ইকুয়াল তোমার কি এটাও ধরা হয়। তাহলে এখান থেকে আমরা দুইটা সূত্র জানলাম না, আবার বিটা সমান এভাবে লেখা যায়। দেখো কোন কালিটা নিই, ধরো এই কালিটা নিলাম। দেখো যে বিটা সমান আমরা বিটা আলফা সমান তোমার কি এই যে বিটা 1 প্লাস বিটা, এই সূত্র প্রয়োগ করা হয়। আবার বিটা সমান আলফা 1 মাইনাস আলফা, এই সূত্র প্রয়োগ করা হয়। তাহলে দুইটা সূত্র কি করব, দুইটা সূত্র আমরা সুন্দরভাবে কি করব এখান থেকে মুখস্থ করে নেব। দুইটা সূত্র ইম্পর্টেন্ট, এই চারটা সূত্র ইম্পর্টেন্ট। তো চারটা সূত্র সুন্দরভাবে আমরা কি করব মুখস্থ করে নেব, মুখস্থ করে আমরা নেব। তারপর আমরা কি টপিকে চলে আসি, টপিকটা শেষ করি, তারপর সুন্দরভাবে তোমাদের কভার করে দেবো। অর্থাৎ জানার বিষয় এখানে হচ্ছে যে সাধারণত ভূমি সংযোগে ব্যবহৃত ট্রানজিস্টর চেয়ে নিংসক সংযোগে ব্যবহৃত ট্রানজিস্টর প্রভাব বিবর্তক ক্ষমতা অনেক বেশি হওয়ায় নিংসক সংযোগ বেশি গ্রহণযোগ্য। রিডিং পড়বা, আহামরি ইম্পর্টেন্ট না, এটা রিডিং পড়লে তোমার কি হয়ে যাবে। তারপর চলে আসো, এখান থেকে কিছু পড়বো না। ট্রানজিস্টর এমপ্লিফায়ার তোমার ব্যবহার, এটা তোমার হচ্ছে কি বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম তোমার কি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, বা তোমার মেইন এক্সামের জন্য, ঠিক আছে না, এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট টপিক। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা এই পার্টটা। যদি রিভিশন দিতে চাও তাহলে রিভিশন বারবার মধ্যে রাখবা। যে তোমার কি কি কিতে ব্যবহার করা হয়, তোমার ইন্টারকমে ব্যবহার করা হয়, অ্যালার্ম তোমার সার্কিটে ব্যবহার করা হয়, রেডিও ব্যবহার করা হয়, মাইক্রোতে ব্যবহার করা হয়। তাহলে এই পার্টটাগুলো কি করতে হবে, এই পার্টটা সুন্দরভাবে মুখস্থ করবা। এই পার্টগুলা অবশ্যই তোমার কি মুখস্থ করে নিতে হবে। কিন্তু তোমার কি বলছে এখানে যে তোমার কি ইন্টারকমে ব্যবহার করা হয়। দেখো ইন্টারকমে, অর্থাৎ দেখো যে তোমার কি ইন্টারকমের ক্ষেত্রে তোমার কি ব্যবহার করা হয়, তারপর কি অ্যালার্ম সার্কিটে ব্যবহার করা হয়, আর রেডিওতে ব্যবহার করা হয়, এবং কি মাইকের ব্যবহার করা হয়। এগুলা ইউজফুল ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে কি করবো আমরা সুন্দরভাবে এই টপিকগুলা বারবার আমরা মুখের মধ্যে রাখবো এবং রিভিশন দিয়ে দেবো, ঠিক আছে। যতই রিভিশন দিবা তত তুমি এক্সামে তোমার মার্ক উঠাইতে পারবা। তারপর আমরা চলে আসি নেক্সট রাউন্ডে কি দেওয়া আছে, নেক্সট রাউন্ডে কিছু দেওয়া নাই। এখান থেকে এই সূত্রটা মুখস্থ করতে পারো যে ভোল্টের ক্ষেত্রে আমরা ম্যাথ করব। তো এই সূত্রটা সুন্দরভাবে মুখস্থ করবা এবং দাগাই নিবা। এই সূত্রটা মুখস্থ করবে এবং কি করব আমরা দাগাই নেব, তাহলে ওভার হয়ে যাবে। তারপর নেক্সটে তোমার কি বলছে, নেক্সট তোমার টপিক কি দেওয়া আছে চলো দেখি। নেক্সট টপিক আমাদের কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে তোমার সুইচ হিসেবে ট্রানজিস্টর ব্যবহার। কিছু পড়বা না, সুইচ হিসেবে ট্রানজিস্টর পড়ার কোনো মানে হয় না, ঠিক আছে। অন মানে অফ, অফ মানে তোমার অন। এখান থেকে কিছু পড়বা না, এগুলা পড়ে মাথা নষ্ট করার দরকার নেই। সুন্দরভাবে আমি বুঝাই দেবো, কিছু পড়বো না। তারপর এই পার্টটা তোমার আসলে তোমার কি শেষ করে দিলাম, অর্থাৎ সেমিকন্ডাক্টর পার্টটা আমি টোটালি ভাবে তোমার কি শেষ করে দিলাম। এখন তোমার কি ইলেকট্রনিক সম্পর্কে আমরা আলোচনা করবো। তো ইলেকট্রনিক্সের সম্পর্কে আলোচনা করার আগে ভাইয়া সুন্দরভাবে কি করো, ভাইয়া সুন্দরভাবে 5টা মিনিট কি ব্রেক দাও, ঠিক আছে না। কেননা ভাইয়া অল্প একটু অসুস্থ, তো একটু জ্বর মাথা ব্যথা, তো আমি 5টা মিনিট ব্রেক নিই, তারপর তোমাদের সুন্দরভাবে কি কভার করে দিচ্ছি, ঠিক আছে। তো ভাইয়াকে অল্প একটু সময় দাও, ওকে। আমরা অল্প একটু সময় নেই এবং তোমরা অল্প একটু সময় নাও, একটু হালকা পাতলা কিছু খাও, পানি থাকলে পানি খাও, একটু মাথাটা একটু ঠান্ডা করো, ঠিক আছে। তো আমি 5 মিনিট পর সুন্দরভাবে আমি এসে তোমাদের অধ্যায়টা আমি শেষ করে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা অল্প একটু ব্রেক নিই।
তো ভাইয়াপুরা, চলো আমরা এখন ক্লাসে আমরা ফিরে যাই। হ্যাঁ, অল্প একটু ব্রেক নিলাম, মাঝে মাঝে অল্প একটু ব্রেক নিতে হয়, ঠিক আছে না? কারণ ব্রেনকে অল্প একটু তোমার রেস্ট দিতে হয়, কেননা ব্রেনকে রেস্ট দিলে তুমি সুন্দরভাবে একটা আলাদা একটা এনার্জি পাবা, ঠিক আছে? যেটা আমি এখন পাইলাম, ঠিক আছে? তো আমরা এখন টপিকে চলে যাই। টপিক আমরা সুন্দরভাবে কি, আমরা কোন পার্টটা আমরা শেষ করে দিলাম? সুন্দরভাবে আমরা সেমি কন্ডাক্টর পার্টটা শেষ করে দিলাম। এই যে সেমি কন্ডাক্টর, সেমি, এই যে সেমি কন্ডাক্টর পার্টটা আমরা শেষ করে দিলাম। এখন আমরা ইলেকট্রনিক্স, তোমার হচ্ছে কি মানে ইলেকট্রনিক্স, এই পার্টটা আমরা সুন্দরভাবে ধরবো এবং শেষ করে নেব। এই যে এই টপিকটা ধরে আমরা কি করব, শেষ করে দেবো, সমস্যা। তো এই যে তোমার ইলেকট্রনিক্সে তোমার পার্টের মধ্যে আমরা এখন পোস্ট করবো, অর্থাৎ সংখ্যা বা নাম্বার পদ্ধতি। তোমরা বিশেষ ক্ষেত্রে তোমার আইসিটি বইয়ে চ্যাপ্টার 3 একটা তোমার হচ্ছে কি মানে তোমার অধ্যায় দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে কি মানে সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিতে তোমার হচ্ছে কি দেওয়া আছে, বাইনারি দেওয়া আছে, তারপর তোমার হচ্ছে অক্টাল দেওয়া আছে, হেক্সাডেসিমাল দেওয়া আছে, ঠিক আছে? তারপর তোমার হচ্ছে কি ডেসিমাল দেওয়া আছে। তো এই সব সম্পর্কে তোমরা পড়ছো। ওই পার্টটা থেকে যদি পড়ে থাকো তাহলে এই পার্টটা অনেক ইজি লাগবে, ঠিক আছে না? পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে অনেক অনেক ইজি লাগবে। তো এখান থেকে আমরা জাস্ট এতটুকুই, এখান থেকে এতটুকুই তোমার হচ্ছে কি রিডিং দিয়ে দিবা, ঠিক আছে? তারপর আমরা চলে আসি যে সংখ্যা পদ্ধতি ভিত্তি চলে আসি, ঠিক আছে না? এখানে ভিত্তি লিখছে বা একে ভিত্তিও বলা হয়, ঠিক আছে না? ভিত্তি মানে বেস, বেস এর ইংলিশ টার্ম কে বলা হয়, ঠিক আছে? তারপর এখানে বলছে কোনো সংখ্যা পদ্ধতি ভিত্তি বা বেস হচ্ছে ওই পদ্ধতি ব্যবহৃত মৌলিক চিহ্নসমূহের মোট সংখ্যা। যেমন দশমিক পদ্ধতিতে 10টি মৌলিক চিহ্ন আছে, যেমন 0 থেকে শুরু করে 9 পর্যন্ত। সুতরাং এর বেস হচ্ছে 10, ঠিক আছে? অর্থাৎ তোমার হচ্ছে কি সংখ্যা পদ্ধতি বেস এবং ভিত্তির উপর নির্ভর করে। পজিশনাল পদ্ধতি তোমার হচ্ছে কি বিভিন্নভাবে ভাগ করা যায়। সার্কিটে 4 ধরনের তোমার হচ্ছে কি সিস্টেম ব্যবহৃত হতে পারে। তাহলে সার্কিটে কয় ধরনের তোমার সিস্টেম ব্যবহৃত হতে পারে? 4 ধরনের সিস্টেম ব্যবহৃত হতে পারে। একটা হচ্ছে দশমিক, যেটা তোমার হচ্ছে ভিত্তি হচ্ছে 10। একটা হচ্ছে বাইনারি, যেটা তোমার ভিত্তি হচ্ছে 2, এবং তোমার অক্টাল হচ্ছে 8, এবং তোমার হচ্ছে হেক্সাডেসিমাল হচ্ছে 16। তাহলে এই পার্টটা তোমার ওভারঅল তোমার হচ্ছে কি মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, এবং সেটা তোমার হচ্ছে কি তোমার মেইন পরীক্ষার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, হোক সেটা সিকিউ হোক সেটা তোমার এমসিকিউর জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা, এবং এই পার্টটা যদি পারো তাহলে কি দিবা, বারবার রিভিশন দিয়ে দিবা, ঠিক আছে না? যেগুলো আমি রিভিশন মানে লিখতেছি, তুমি মাস্ট বইয়ে রিভিশন লিখবা, কেননা এডমিশনের ক্ষেত্রে এগুলো পার্টেই তোমাকে পড়াবে, এবং এখানে এই পার্টগুলো তোমাদের পড়তে হবে। যে আমরা চলো আরেকবার রিভিশন দিয়ে দিই। দশমিক যদি থাকে তাহলে তোমার হচ্ছে কি মানে 10 ভিত্তিক ভিত্তিক সংখ্যা থাকবে। বাইনারি কথা হলে তোমার হচ্ছে কি 2 ভিত্তিক তোমার হচ্ছে সংখ্যা থাকবে। অক্টাল থাকলে তোমার হচ্ছে কি 8 ভিত্তিক সংখ্যা থাকবে, এবং হেক্সাডেসিমাল থাকলে 16 ভিত্তিক সংখ্যা থাকবে। এটা এমসিকিউর জন্য ইউজ পরিমাণ ইম্পর্টেন্ট। তারপর এখন আমরা পড়বো যে তোমার হচ্ছে ইলেকট্রনিক্সের বর্তনী শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা কি করব, আলোচনা করব। চলো করি। অর্থাৎ ইলেকট্রনিক্সের বর্তনীতে মোটামুটি 2 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। একটা অ্যানালগ, একটা হচ্ছে কি ডিজিটাল পদ্ধতিতে ভাগ করা যায়, যেটা আমরা সুন্দরভাবে কি করব, এই পার্টটা আমরা রিডিং দেবো। অ্যানালগ একটা আছে, ডিজিটাল একটা দেওয়া আছে। যে যোগাযোগ ব্যবস্থায় তোমার হচ্ছে কি মানে অ্যানালগ এবং ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হয়, অ্যানালগও ব্যবহার করা হয় এবং ডিজিটালও ব্যবহার করা হয়, কিন্তু ম্যাক্সিমামে সময় আমরা যেহেতু ডিজিটাল বাংলাদেশ বা ডিজিটাল যুগে আমরা বসবাস করতেছি, সেহেতু ডিজিটাল ব্যবহার করা হয়। ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি আমরা বিস্তারিতভাবে জানবো। এই তোমার ইংলিশ টার্মটা মুখস্থ করবা, কিছু জন্য মুখস্থ করবা, এডমিশনের জন্য চলে আসে যে তোমার ইংলিশটার স্পেলিংটা চলে আসে, স্পেলিংটা এখান থেকে মুখস্থ করে নেবা। এখানে বলছে দশমিক তোমার হচ্ছে কি পদ্ধতির ভিত্তি বা বেস হচ্ছে তোমার হচ্ছে কি 10। এই কারণে পদ্ধতিতে মোট 10টি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়। সেটা তোমার হচ্ছে কি 0, 1, 2, তোমার হচ্ছে কি 3, 4, 5, 6, 7, 8, 9 পর্যন্ত হতে পারে। তাহলে এটা মুখস্থ করে নিবা। তারপর স্থানীয় মান, তার কিছু পদ ওখানে, এগুলো তোমার যখন আমি ম্যাথ করাই দেবো সুন্দরভাবে আমি কভার করে দেবো, সমস্যা নেই। তারপর বাইনারিতে চলে আসলাম। বাইনারি থেকে এতটুকু মুখস্থ করবা যে বাইনারি পদ্ধতি 0 এবং 1 হতে পারে, এবং 2টি অঙ্ক দ্বারা এটা নির্দেশ করা হয়। এই পদ্ধতি দ্বিমাত্রিক সংখ্যা পদ্ধতিকে বলানো হতে পারে। তাহলে এখান থেকে এমসিকিউর জন্য আমরা কি করব, এখান থেকে এমসিকিউর জন্য আমরা এতটুকু আমরা কি করব, কভার করে নেব যে বাইনারি তোমার পদ্ধতিকে 0 এবং 1 বলা হয়, 2টি অঙ্ক ব্যবহার করা হয়, এবং এর জন্য এই পদ্ধতিতে দ্বিমাত্রিক সংখ্যা পদ্ধতি বলানো হতে পারে, ঠিক আছে না? এখান থেকে এতটুকু মুখস্থ করলে
হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমরা কি করব, এখান থেকে এতটুকুই মুখস্থ করব। এখান থেকে তোমার কিছু মুখস্থ করার দরকার নেই। আর যদি পারো তাহলে এই তোমার থেকে 4টা মুখস্থ করবা, যে তোমার কি এই 4টা তোমার অল্প একটু মুখস্থ করতে হবে। যে তোমার কি বলছে এখানে, অর্থাৎ যদি তোমার 0 থাকে তাহলে তোমার কি বাইনারিতে 0 আসবে। আর যদি তোমার কি 1 থাকে, দশমিকে যদি 1 থাকে তাহলে তোমার কি, যদি তোমার দশমিকে যদি তোমার 1 থাকে তাহলে বাইনারিতে 1 হবে। তারপর এখানে বলছে, দেখো এখানে কি বলছে, এখানে দশমিকে যদি তোমার হচ্ছে 1 থাকে তাহলে বাইনারিতে 1 হবে। এবং যদি তোমার হচ্ছে কি দশমিকের ক্ষেত্রে যদি তোমার হচ্ছে কি মানে তোমার 2 থাকে, এখানে হবে 1 0, 3 থাকলে 1 1, 4 থাকলে 1 1 0 0, এবং 5 থাকলে 1 0 1, 6 থাকলে তোমার হচ্ছে কি 1 1 0, এবং 7 থাকলে তোমার হচ্ছে কি 1 1 1, 8 থাকলে 1 0 0 0, এবং 9 থাকলে 1 0 0 1, এবং 10 থাকলে 1 0 1 0। এখান থেকে যদি পারো তাহলে তোমার হচ্ছে কি মুখস্থ করে নিবা। আর যদি যদি তুমি যদি বলো যে ভাইয়া মুখস্থ করলে হবে না, অবশ্যই হবে। কিন্তু এই যে তোমার হচ্ছে কি প্রথম তোমার হচ্ছে কি 5টা মনে রাখবা, প্রথম 5টা তোমার মাস্ট মনে রাখতে হবে। ঠিক আছে না, প্রথম 5টা মনে রাখলে তোমার এই যখন আমরা ম্যাথ করব না, তো ম্যাথের ক্ষেত্রে তোমার ওখানে লাগবে। তো না করলেও সমস্যা নেই, এটা অত ইম্পর্টেন্ট না, এটা লেস দেন ইম্পর্টেন্ট। ঠিক আছে না, অতটা ইম্পর্টেন্ট না, লেস দেন ইম্পর্টেন্ট টপিক। তো এখান থেকে আমরা যদি চাই তাহলে পড়ে নেবো, আর যদি না চাই তাহলে পড়ার দরকার নেই। বাইনারি পদ্ধতি হলো সরলতম গণনা পদ্ধতি। তাহলে যদি কোশ্চেন যদি আসে যে সরলতম গণনা পদ্ধতি কোনটা, বাইনারি হচ্ছে তোমার হচ্ছে কি সরলতম গণনা পদ্ধতি। বাইনারি 2 ভিত্তিক হতে পারে, তার বাইনারি কয় ভিত্তিক হতে পারে, 2 ভিত্তিক হতে পারে। কম্পিউটারের জন্য প্রযোজ্য, অর্থাৎ 0 এবং 1 ভিত্তিতে সাজিয়ে সকল বাইনারিকে বাইনারি সংখ্যা লেখা যায়। এই পদ্ধতি বিট দুটিকে সহজে ইলেকট্রনিক্স উপায়ে নির্দেশ করা সম্ভব। কম্পিউটার এবং ইলেকট্রনিক্স যন্ত্র দুটি অবস্থা সহজে অনুধাবন করতে হবে। একটি হলো লজিক লেভেল, ঠিক আছে না, অর্থাৎ 0 কে তোমার হচ্ছে কি অফ বলে, লো বলে, ফলস বলে। আর যদি অন করা হয় অনও বলা হয়। ঠিক আছে না, অন্যটি হলো তোমার হচ্ছে লজিক লেভেল 0 যদি 1 হয় তাহলে অন, তোমার হচ্ছে হাই, ট্রু এবং ইয়েস হবে। যদি তোমার হচ্ছে কি সুইচ যদি অফ থাকে বা 0 যদি 0 হয় সেটা অফ বোঝাবে, বা লো বোঝাবে, তারপর অথবা কি বোঝাবে, ফলস বোঝাবে, অথবা নো বোঝাবে। আর যদি তোমার থেকে যদি সুইচ যদি কোনো লাইটের সুইচ যদি তোমার অন থাকে তাহলে অন হবে, হাই হবে, ট্রু হবে, ইয়েস হবে। তাহলে এই পার্টটা থেকে আমরা এতটুকু মুখস্থ করে নেবো। এটা ট্রু ফলসের জন্য আসতে পারে, বা এডমিশন জন্য অল্পটুকু আসতে পারে। তোমরা কি করবা, তোমরা পড়ে নিবা। এতটুকু পড়লে তোমার হয়ে যাবে। ট্রু ফলসের ক্ষেত্রে আসতে পারে, যখন তুমি যে কোনো প্রতিযোগিতামূলক কোশ্চেন তোমরা সলভ করবা তখন এগুলাই কোশ্চেন চলে আসবে ঘুরিয়ে ফিরে। তো এগুলো আমরা কি করব, সুন্দরভাবে আন্ডারলাইন করে নিব। তারপর এখানে কি বলছে, এগুলো কিছু করার দরকার নেই ভাই, এগুলো আমি সুন্দরভাবে তোমার ম্যাথে দেখাই দেবো। ঠিক আছে, ম্যাথে দেখা দেবো। যেমন তোমার এটা 0, এটা 1 এর ক্ষেত্রে তোমার অল্প একটু আপ ডাউন হবে, 0 ক্ষেত্রে তোমার সমান্তরাল যাবে, 1 এর ক্ষেত্রে তোমার কি একটু আপ ডাউন হবে। ঠিক আছে না, এই যে অফের ক্ষেত্রে তোমার কি এটা, 1 এর ক্ষেত্রে তোমার এটা। ধরো আমি এখানে তোমার কি তোমার 1 লিখলাম, 0 0 লিখলাম, এবং আবার 1 লিখলাম, তাহলে এই তোমার এই লেকচারটা কি হবে, প্রথমে তোমার কি হবে, প্রথমে তোমার একটা খাড়া দাড়ি হবে 1 এর ক্ষেত্রে, খাড়া দাড়ি। তারপর এভাবে দিয়ে হবে, তারপর এভাবে যদি আমি দিই তাহলে প্রথমে 0 দেওয়া আছে, আবার এখানে একটা পয়েন্ট 0 আসবে, আবার পয়েন্ট 0 আসবে, তারপর সেখানে আবার বলছে 1, তো উপরে খাড়া দাড়ি, তারপর এরকম করে দিলেই তোমার এই লেকচারটা গঠিত হবে। তাহলে এখানে 0, এখানেও 0, এটা তোমার হচ্ছে 1। ঠিক আছে, তারপর এটাও তোমার হচ্ছে কি পুরোটা হচ্ছে 1, তাহলে এটা পড়লে হয়ে যাবে। তাহলে কি এই দাড়িটা আসবে না। তো এই সম্পর্কে আমি সুন্দরভাবে তোমাদের পড়াই দেবো, সমস্যা নেই। যখন আমরা তোমার হচ্ছে ওই তোমার হচ্ছে কি আইসিটিতে তোমার ওই অধ্যায়টা ধরবো তখন সুন্দরভাবে ভাইয়া পড়াই দেবে, তোমাদের কনফিউশন থাকবে না, সমস্যা নেই। তোমাদের কোনো টেনশন করার দরকার নেই, আমি আছি মানে তোমাদের তোমার সিলেবাস কভার হয়ে যাবে, সমস্যা নেই। বাইনারি নাম্বার থেকে ডেসিমাল নাম্বার রূপান্তরটা আমরা কি করব, সুন্দরভাবে আমি ম্যাথ যখন করে দেবো তখন সুন্দরভাবে আমরা করে নেবো। এখান থেকে কিছু পড়ার দরকার নেই ভাই, এখান থেকে কিচ্ছু পড়বো না, এগুলো ম্যাথ আমরা সুন্দরভাবে আমরা আলোচনা করবো, সমস্যা নেই। অর্থাৎ এই উদাহরণগুলো আমরা সুন্দরভাবে আলোচনা করবো। তারপর এখানে তোমার কি বলছে, অক্টাল সম্পর্কে আলোচনা করি চলো। যে অক্টাল বলতে তোমার হচ্ছে কি মানে 8কে বোঝায়, এবং পদ্ধতি বেসকে 8 ভাবে প্রকাশ করা হয়, অর্থাৎ 0 থেকে তোমার 7 পর্যন্ত হতে পারে, অর্থাৎ 1 কম। ঠিক আছে না, এখান থেকে কিছু পড়ার দরকার নেই, এগুলা পড়বা না, পড়ে মাথা নষ্ট করার দরকার নেই। আমরা ম্যাথ ক্লাসে সুন্দরভাবে এগুলা সলভ করবো, সমস্যা নেই। তারপর চলে আসো যে এটা কিছু পড়বো না, হেক্সাডেসিমেল থেকে এতটুকু মুখস্থ করবা যে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বেজ হচ্ছে তোমার 16। এটা তোমার হচ্ছে কি 0 থেকে তোমার হচ্ছে কি 9 পর্যন্ত হতে পারে, এবং 10কে বলা হয় এ, বি, 11কে বলা হয় বি, 12কে বলা হয় সি, 13কে বলা হয় ডি, এবং 14কে বলা হয় ই, এবং 15কে বলা হয় এফ, এবং 16টি চিহ্ন অবস্থান করে থাকে। তাহলে এই পার্টটা ইম্পর্টেন্ট, এই পার্টটা সুন্দরভাবে আমরা কি করবো দেখাই নেবো। যে তোমার হেক্সাডেসিমেল পদ্ধতির বেজ হচ্ছে 16, এ পদ্ধতির গণনা কি বলছে এখানে দেখো, যে এ পদ্ধতির গণনা, দেখো যে এ পদ্ধতির গণনা কি বলছে এখানে, এ পদ্ধতির গণনা তোমার হচ্ছে কি পদ্ধতি তোমার হচ্ছে কি 0 1 2 3 4 5
কি হতে পারে যে 0 অল্প একটু ডিস্টার্ব করতেছে, তো আমরা বিরক্ত হব না, ঠিক আছে। যে তোমার দেখো যে তোমার 0 1 2 3 4 5 6 7 8 9 ABCDEF হতে পারে। তাহলে 1 থেকে তোমার কটা আছে? 1 থেকে এখানে তোমার আছে কি 16টা সংখ্যা আছে। তো 1 থেকে এখানে 16টা সংখ্যা আছে, ঠিক আছে। যেখানে তোমার A কে বলা হয় তোমার 10, হ্যাঁ, B কে বলা হয় 11, C কে বলা হয় 12, তারপর এখানে তোমার কি D কে বলা হয় 14, E কে বলা হয় 15, এবং যদি F থাকে তাহলে 16টা চলে আসবে, ঠিক আছে। তো এটা এসব সম্পর্কে মুখস্থ করলে হয়ে যাবে। এখান থেকে ভাইয়া তারপরে কিছু মুখস্থ করার দরকার নেই। যখন আমি ম্যাথ তোমাদের ক্লাস নেবো তখন সুন্দরভাবে আমরা কভার করে নেব, ঠিক আছে। তারপর অক্টাল ডেসিমাল রূপান্তর, এগুলো রূপান্তরগুলো আমরা সুন্দরভাবে পড়বো, সমস্যা নেই। তারপর এখানে বলছে সংখ্যা পদ্ধতি রূপান্তর, এখান থেকে কিছু পড়ার দরকার নেই, জাস্ট রিডিং দিলে তোমার হয়ে যাবে, এগুলো কিছুই পড়বো না আমরা। এগুলো সবগুলো স্কিপ করবো, এগুলো আসে না, লাগে না, ঠিক আছে। তারপর বাইনারি অপারেশন থেকে তোমার কিছু পড়বো না, বাইনারি অপারেশন থেকে কিছু পড়ার দরকার নেই। আমরা আইসিটিতে চ্যাপ্টার 7-এ ওখান থেকে ভালো না, চ্যাপ্টার 3-তে ওখানে ভালোভাবে পড়লে হয়ে যাবে। এগুলো কিছু পড়ার দরকার নেই, যোগ বিয়োগগুলো আমরা ম্যাথ ক্লাসে আমরা সুন্দরভাবে পড়াই দেবো এবং ভাইয়া সুন্দরভাবে কনসেপ্ট ক্লিয়ার করে দেবে, সমস্যা নেই, ঠিক আছে। তারপর বাইনারি গুণ, অর্থাৎ গুণ করলে তোমার কি এই পার্টটা আমরা মুখস্থ করবো, যে যদি গুণ করা হয়, যদি 0 গুণ 0 যদি করা হয় তাহলে অবশ্যই 0 আসবে। 0 কোণ যদি তোমার যে কোনো একটা 1 থাকে তাহলে অবশ্যই এখানে 0 আসবে। আবার যদি তোমার কি 1 গুণন যদি 0 থাকে আবার 0 আসবে। আর যদি 1 গুণন 1 যদি হয় তখনই তোমার 1 আসবে। তো গুণের ক্ষেত্রে এটা সূত্র প্রযোজ্য। আর যদি সেটা যোগের ক্ষেত্রে থাকতো যে তোমার 0 গুণিত 1, তাহলে একটা 1 আসলো, অর্থাৎ যে কোনো একটা 1 থাকলে আসবে। বা 1 গুণিত তোমার হচ্ছে কি 0, অবশ্যই 1 আসতো। অথবা তোমার হচ্ছে কি 0 গুণিত যদি 0 আসতো তাহলে অবশ্যই একটা 0 আসতো। এবং যদি 1 যোগ 1 যদি আসতো তাহলে অবশ্যই 1 আসতো। তো যোগের ক্ষেত্রে আলাদা নিয়ম, গুণের ক্ষেত্রে আলাদা নিয়ম, সুন্দরভাবে আমি পড়াই দেবো, ম্যাথের ক্ষেত্রে সমস্যা নেই। তোমার বাইনারি ভাগের ক্ষেত্রে কিছু পড়বে না, যে তোমার 0/0 মানে তোমার এখানে অর্থহীন, তারপর 1/0 মানে অর্থহীন, বা 0 এত সমান অর্থ এখানে রয়েছে, 0 আছে এবং 1 ভাগ 1 দিলে তোমার কি পাওয়া যায়? 1 এ পাওয়া যায়। এগুলো মুখস্থ করার দরকার নেই ভাই, জাস্ট রিডিং দিলে তোমার হয়ে যাবে। যখন আমি ম্যাথ সলিউশন করবো তখন বুঝাই দেবো। তারপর লজিক গ্রেড চলে আসলাম, যে লজিক গ্রেড তোমার বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করেন, কীভাবে আবিষ্কার করেন, তোমার বুলিয়ান অ্যালজেব্রা আবিষ্কার করেন, যে তোমার যোগের শ্রেণীর ক্ষেত্রে তোমার অর গেট বোঝানো হয়, তারপর গুণের ক্ষেত্রে তোমার অ্যান্ড গেট বোঝানো হয়, এবং বার শ্রেণীর ক্ষেত্রে তোমার নর গেট বোঝানো হয়। যেমন তোমার এগুলো মুখস্থ করতে হবে, যে ওয়াই ইকুয়াল a+b, অর্থাৎ এ অথবা বি হতে পারে, এবং গুণ অবস্থার ক্ষেত্রে এত, এবং অর ক্ষেত্রে এত। তো এই পার্টটা আমাদের কি করতে হবে, এই পার্টটা ভালোভাবে বিশেষ ক্ষেত্রে মেডিকেল এডমিশন টেস্টের জন্য এবং তোমাদের মেইন এক্সামের জন্য আবার অনেক অনেক ইম্পর্টেন্ট। সুন্দরভাবে এই পার্টটা কি করবো আমরা রিভিশনের মধ্যে রাখবো। তো রিভিশনের মধ্যে রাখলে হয়ে যাবে, বা মনে রাখলে হয়ে যাবে, পড়তে পড়তে তোমাদের মনে থাকবে, সমস্যা নাই। এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করবো, যে তোমার যোগ যদি আসে তাহলে তোমার ঘর বোঝায়, গুণ যদি হয় তাহলে অ্যান্ড গেটকে বোঝায়, বার যদি হয় তাহলে নর গেটকে বোঝায়। যেখানে সম্পর্ক হচ্ছে এইরকম সম্পর্ক, কোন রকম সম্পর্ক ভাইয়া পুরা এইরকম সম্পর্ক আমরা নির্দেশ করে থাকে, যে ওয়াই ইকুয়াল তোমার a+b, ওয়াই ইকুয়াল তোমার a × b, এবং আর যদি থাকে তাহলে এতকে বোঝানো হয়ে যাবে। তারপর তোমার কি বিনিময় সূত্র, সংযোজন সূত্র, বন্টন সূত্র, এগুলো আমরা কি তোমার ইয়াতে পড়ছিলাম, ভেক্টর অধ্যায় পড়ছিলাম। তো এখান থেকে এতটুকু আমরা কি করবো পড়ে নেবো, একদম দেখাই দিচ্ছি, সমস্যা নেই। যে বুলিয়ান বীজগণিতিক 3টি সূত্র প্রযোজ্য, কয়টি সূত্র প্রযোজ্য? 3টি, একটা বিনিময় সূত্র বা তোমার কি কমিউটেটিভ, একটা হচ্ছে কি সংযোজন সূত্র হতে পারে, একটা বন্টন সূত্র হতে পারে। তো এই সূত্রগুলো আমরা মুখস্থ করবো, যে তোমার বিনিময় সূত্র মানে বিনিময় করে থাকে, ঠিক না, অর্থাৎ স্থান বিনিময় করে থাকে, পড়ে নিবা সুন্দরভাবে। এখানে কনসেপ্ট পড়লে হয়ে যাবে। আমি যখন তোমার ম্যাথ করবো তখন আবার ধরে ধরে পড়াবো, সমস্যা নেই। এখান থেকে এতটুকু সূত্র মুখস্থ করবা, ঠিক আছে। তারপর এখান থেকে বন্ডের সূত্র থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। আর এখান থেকে তোমার ভাইয়া বলে তোমার কিচ্ছু মনে রাখার দরকার নেই, কিচ্ছু মনে রাখবা না, মানে রাখবা না। এই পার্টটা থেকে তোমার কিছু মুখস্থ করার নেই। যখন তোমাদের ম্যাথ ক্লাস সলিউশন করে দেবো তখন সুন্দরভাবে আমরা গাণিতিকগুলো সুন্দরভাবে ধরে ধরে পড়ে নেবো, ঠিক আছে না। এখান থেকে কিছু পড়বা না, এখান থেকে পড়ার কোনো মানে হয় না। যে তোমার উপপাদ্য 1 এখানে দিচ্ছে, উপপাদ্য 1টা মুখস্থ করবা, এবং উপপাদ্য 2 থেকে এতটুকু মুখস্থ করবা। এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। যে বুলিয়ান তোমার কি মানে তোমার ফরাসি বিজ্ঞানী তোমার ডি মর্গান 2টি বিশেষ গাণিতিক উপপাদ্য আবিষ্কার করেন, এই বিষয়গুলো নাম অনুসারে ডি মর্গান উপপাদ্য নামে পরিচিত। তাহলে যদি এমসিকিউতে কখনো যদি কোশ্চেন আসে যে তোমার ডি মর্গানের সূত্র কয়টা? 2টা, একটা তোমার কি উপপাদ্য 1 মুখস্থ করে নিবা, ঠিক আছে, আর উপপাদ্য 2টা মুখস্থ করে নিবা। এখান থেকে মুখস্থ করলে হয়ে যাবে। এখান থেকে কিচ্ছু পড়বা না, কিচ্ছু পড়ার দরকার নাই, স্কিপ করবো আমরা, আমরা সব স্কিপ করবো, এগুলা আসে না, নর্মালভাবে এগুলা আসে না। আর এই গেটগুলা তোমাদের যখন সিকিউ তোমাদের কোশ্চেন সলভ করে দেবো, ঠিক আছে না, সলিউশন ক্লাসে মাস্ট আমি পড়ে দেবো, সমস্যা নেই। তারপর অ্যান্ড গেটটা অল্প একটু পড়তে হবে।
আমরা কি তোমার সে নর গেট বা এক্সর গেট পড়ছি? আমরা আউটপুটটি স্কিপ করে আসছি, তো এগুলো পড়তে হবে ভাইয়া। পড়ে দেখো যে অর গেট এমন এক ধরনের গেট যার 2 বা ততোধিক ইনপুট এবং একটি মাত্র আউটপুট থাকে, ঠিক আছে না? যেখানে হচ্ছে যোগকে বোঝানো হয় থাকে। তার অর গেট যদি আসে তাহলে যোগ মাথায় মনে রাখবা। তারপর নর গেট যদি আসে যে অর গেট আউটপুট এক্স নর গেটের ইনপুটের সাথে সংযুক্ত করে নর গেট তৈরি করা হয়। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে, আর কিছু পড়তে দরকার নেই। তারপর এক্সর গেট থেকে এতটুকু মনে রাখবা যে এক্সক্লুসিভ অর গেট এমন এক ধরনের গেট যা ইনপুট বিজোড় আছে যা কিনা তা চিহ্নিত করা হয় অর গেট ইনপুট বিজোড় হতে পারে। তো আমরা যখন ম্যাথ সলিউশন করবো তখন পড়ে নেব যে এক্সর গেটটা সুন্দরভাবে এখান থেকে পড়ে নিবা, ঠিক আছে? তারপর অ্যান্ড গেট পড়ে নিবা যে অ্যান্ড গেট 2 বা ততোধিক ইনপুট এবং আউটপুট থাকে এবং অ্যান্ড গেটের সকল ইনপুট 1 হলে রেজাল্ট হবে আউটপুট 1 হবে এবং অন্যথায় আউটপুট 0 হবে। তো যে লজিক গেটে তোমাদের সবগুলো ইনপুট 1 এবং আউটপুট 1 তাকে বলা হয় অ্যান্ড গেট বলা হয়। তাহলে এখান থেকে এতটুকু শর্ত সাপেক্ষে আমরা কি করব, মুখস্থ করে নেব। তারপর আমরা চলে আসি নেক্সট পয়েন্ট, আমরা চলে আসি নেক্সটে। তোমার কিছু মুখস্থ করার দরকার নেই, জাস্ট রিডিং দিলে হবে না। নান গেটটা যখন আমি ম্যাথ করাবো তখন প্রত্যেকটা টপিক আবার ধরে ধরে পড়াবো, আমাদের হচ্ছে কি এই নেওয়ার কোনো মানে হয় না। এখান থেকে এতটুকু পড়তে পারো যে নন গেটের ব্যবহারটা অল্প একটু পড়তে পারো, যে নন গেট ব্যবহার করা হয় সেক্ষেত্রে কার ইন্টেরিয়র লাইটিং ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। অনেকগুলো কার তোমার লাইটিং সিস্টেম আছে, লাল নীল হলুদ বাতি জ্বলে, ঠিক আছে না? বিয়ের বাড়িতে কারগুলো যেগুলো ব্যবহার করি, যখন দুটি দরজা বন্ধ হয় তখন এই তোমার সে নান গেট ব্যবহৃত হয়, ঠিক আছে না? লাইটের সুইচ যখন বন্ধ করা হয় তখন নান গেট ব্যবহৃত হতে পারে। তাহলে এই ব্যবহারটা তোমার বিশেষ ক্ষেত্রে হচ্ছে কি মেডিকেল এডমিশনের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট, আপকামিং চলে আসতে পারে। তো সুন্দরভাবে কি করবো, ভাইয়ের সঙ্গে পড়ে নেবো, ঠিক আছে? আমি দেখাই নেই যে তোমার নান গেটের ব্যবহার এখানে কি বলছে দেখো, যে নান গেটের ব্যবহার বলছে যে তোমার কি বলছে, যে নান গেটের ব্যবহার তোমার কি কার ইন্ট্রিগেট লাইটিং ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর বলছে সরি দেখো যে কার ইন্ট্রিগেট ডিজাইন ব্যবহার করা হয়। তারপর যখন দুটি দরজা বন্ধ করা হয় তখন তোমার কি লাইটিং বন্ধ করার জন্য ব্যবহার করা হয়, এন্ড গেট ব্যবহার করা হয়। তো কার ইন্ট্রিগেট ডিজাইনের জন্য ব্যবহার করা হতে পারে দুটি দরজা বন্ধ করার ক্ষেত্রে, এবং সুইচ অফ করার ক্ষেত্রে সেটা কি ব্যবহার করা হতে পারে। তো এখান থেকে আমরা কি করব, এতটুকু কভার আপ করে নেব। তারপর আমরা কি এতটুকু আমরা পড়বো যে তোমার অ্যান্ড গেট তোমার ব্যবহার করে বিভিন্ন সংযোগে নর অ্যান্ড এবং অর গেট পাওয়া যায়। তাহলে অ্যান্ড গেটকে তোমার ভেঙে গেলে কি কি পাওয়া যায়, অর গেট পাওয়া যাবে, তারপর তোমার কি অ্যান্ড গেট পাওয়া যাবে এবং তোমার নট গেট পাওয়া যাবে। এখান থেকে এতটুকু মুস্ত করলে হয়ে যাবে। তারপর আমরা কি করবো, এগুলো সব যদি পারো তাহলে রিডিং করে দিবা, এগুলো আহামরি ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তো এগুলা কিছুই পড়বো না, এগুলো আমরা আসলে কিছুই আসে না। এই টপিকটা অল্প একটু ছোট এবং অধ্যায়টাও অনেক ছোট। এই অধ্যায় থেকে মাস্ট একটা কোশ্চেন চলে আসে, তো ভাইয়ের সঙ্গে শুধুভাবে তোমার যে বেসিক সহকারে পড়লে হয়ে যাবে। এখান থেকে এতটুকু মুক্ত করতে পারো যে আইসি হচ্ছে কি ইন্টিগ্রেটেড সার্কিটের সুবিধা অসুবিধা, সিকিউর জন্য অল্প হালকা পাতলা ইম্পর্টেন্ট খ নাম্বারের জন্য। তো এখান থেকে মুক্ত করে নিবা যে তোমার এখানে মেডিকেল এডমিশন টেস্টে চলে আসছিল, সুবিধা অল্প একটু চলে আসছিল, যেটা এটা থেকে কিন্তু নির্ভরশীলতা বেশি, অন্তত ক্ষুদ্রাকৃতি, ওজন কম হতে পারে এবং কম বিদ্যুৎ প্রয়োজন হতে পারে এবং দাম কম। তাহলে এই পার্টটা আসলে ইনফিনিটি টেস্টের ইম্পর্টেন্ট, আমি দাগাই নেই। তো সুন্দরভাবে আমার সঙ্গে দাগাই নাও যে তোমার সুবিধা কোনগুলো হতে পারে, যে তোমার সংখ্যায় কম, নির্ভরশীলতা বেশি, অত্যন্ত ক্ষুদ্র, ওজন কম এবং তোমার থেকে বিদ্যুৎ তোমার প্রয়োজন হয় এবং দাম কম। এটা ডেন্টাল এডমিশন টেস্টের জন্য আসছিল, আবার তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আসছিল, 18 থেকে 19 সালে আসছিল। এবং অসুবিধাটাও আমরা পড়ে নেব, যে কোনো যন্ত্র নষ্ট হয়ে গেলে পুরা চিপসটাই কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এবং অংশ বিশেষ তোমার মেরামত কি বলছে এখানে, অংশ বিশেষ দেখো যে বলছে কি বলছে এখানে দেখো, যে অংশ বিশেষ হচ্ছে কি মেরামত, অথবা অংশ বিশেষ মেরামত করা যায় না। তো আমরা এখান থেকে আমরা সুন্দরভাবে আমরা কি আজকে আজকে তোমার থেকে ক্লাস নং 2 আমরা তোমার এই সেমিকন্ডাক্টর আমরা অধ্যায়টা শেষ করে দিলাম। সেটা এমসিকিউ এবং সিকিউতে শর্ট কোশ্চেন বেস আমরা শেষ করে দিলাম, ঠিক আছে না? শর্ট কোশ্চেন অনুযায়ী আমরা শেষ করে দিলাম। এখন এই অধ্যায়ে জাস্ট আমরা ম্যাথ প্রবলেমগুলো সলিউশন করব, সেটা বোর্ড কোশ্চেনের জন্য সলিউশন করব, ভার্সিটির জন্য সলিউশন করব, ঠিক আছে না? ভার্সিটির জন্য আমরা প্রিপারেশন নেব এবং বিশেষ ক্ষেত্রে তোমাদের স্বপ্ন ডাক্তার হওয়া, তো মেডিকেলের ক্ষেত্রে আমরা প্রিপারেশন নেব। ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে যুক্ত হয়ে থাকো, তাহলে হয়ে যাবে। এখান থেকে এতটুকু মুখস্থ করবা, সূত্রগুলো এগুলো সুন্দরভাবে মুখস্থ করলে তোমার হয়ে যাবে। এই সূত্র প্রতিটা সূত্র আমি আবার ধরে ধরে পড়ে দেবো, সমস্যা নাই। আমি আবার ম্যাথ করে দেবো, আবার টপিক রিভিশন দেবো সুন্দরভাবে। তোমরা জাস্ট খালি এই সূত্রগুলো জাস্ট খালি তুমি নিজ দায়িত্বে তুমি তুমি এখন পড়ে নাও, যখন ম্যাথ সলিউশন করবো তখন তোমার আর কনফিউশন থাকবে না। তো ওভারঅল আমরা আজকের অধ্যায়টা কি করলাম, সুন্দরভাবে শেষ করে দিলাম, ঠিক আছে? তো এতক্ষণ ভাইয়ের সঙ্গে তোমাদের জার্নিটা শেষ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? ভাইয়ের জন্য দোয়া করবা যেন ভাইয়া সবসময় সুস্থ থাকতে পারে এবং তোমাদের সুন্দর সুন্দর ক্লাস এবং
পড়াশোনা যেন তাড়াতাড়ি শেষ করে দিতে পারে। ঠিক আছে? তো ওভারঅল তোমাদের অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে? তোমরা অনেক পরিশ্রমী এবং অনেক ভালো স্টুডেন্ট। তো আশা করা যায় আমরা কি ভালো একটা চূড়ান্ত লেভেলে আমরা একটা ডেডিকেশন এবং পরিশ্রম দিয়ে আমরা আমাদের স্বপ্ন পূরণ করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আমরা পড়াশোনা করব এবং সময় নষ্ট করব না। ঠিক আছে? তো আজকে আমরা এতটুকুই রাখলাম। তোমাদের গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।